গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। রেডিও মিলনের আজকের নিবেদন ইন্দিরা দাসের কাহিনী দ্য সাইকোপ্যাথ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে ইন্দিরা দাসের কাহিনী দ্য সাইকোপ্যাথ। আমাদের জন্মটাই বেকার সালা। সকালে উঠে বউয়ের দাঁত খিচুনি শোনো, তারপরে এই বাবুদের ময়লা ঘাটো। সালা এটা কোনো জীবন হলো রে? কি আর করবি, পেটটা তো চালাতে যাবে। ফোকটে তো আর কাজ করে না রে, টাকাও নিবি আবার খিস্তিও দিবি। শোন, কেউ কাউকে দয়া করছে না, বুঝলি তো? রাগ এমনি এমনি হয় না। এই দুর্গন্ধ সহ্য করতে পারি না মাই। সালা মনে হয় সালা গায়ে গু মেখে ঘুরে বেড়াচ্ছে। তা ঠিক, আজকে যেন গন্ধটা একটু বেশিই লাগতেছে। না, এরা সব পারে, বুঝলি তো? সেবার দেখলি না, পেট খসিয়ে সেই পাপও আমাদের জন্য ফেলে রেখে গেল। শালা এদিকটায় বিশাল গন্ধ বে, দাঁড়ানো যাচ্ছে না। এ কথা না বাড়ি হাত চালাতো, সকাল সকাল শালা বমি হয়ে যাবে। রেল লাইন লাগোয়া একটা ব্রিজের নিচে নোংরা পরিষ্কার করার সময় দুই সাফাই কর্মী সুজিত আর মকবুলের মধ্যে কথাবার্তা চলছে। কিছু মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় নিছক পেশাগত কারণে, এখানেও তাই। তবে ওদের পেশাটা অনেকটা অন্যরকম, সবার সামনে বুক ফুলিয়ে বলার মতোও নয়। আবার ওদের মতো মানুষেরা না থাকলে এ শহর কলুষমুক্ত হয় না। প্রায় 10 বছর হতে চলল সুজিত আর মকবুল এই কাজ করে, আর সত্যিই পারা যায় না। এমন একটা কাজ যেটা বাড়িতে ছেলে মেয়েদের সামনে বলাও যায় না, অনেক সময় তাদের কাছে পর্যন্ত যাওয়া যায় না। নোংরা ঘাঁটতে ঘাঁটতে সুজিত মকবুলের মতো এমন অনেক পেশাজীবী অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারাও যায়। কিন্তু তাতে কার কি এসে যায়? কেউ গেলে কেউ আসে, অসুবিধার কথা জানাতে গেলে খেয়ে দিয়ে দেওয়া হয়, কারণ গুনে গুনে টাকা নিতে গেলে অত সমস্যার কথা জানাতে নেই। তাই নিজেদের পেশা নিয়ে যত রাগ ক্ষোভ সবকিছুই এই কাজের সময় বেরিয়ে আসে। তবে আজকে যেন একটু বেশি দুর্গন্ধ লাগছে। বিশেষ করে মকবুল যেদিকটায় কাজ করছিল সেখানে তো দাঁড়ানো যাচ্ছে না। তীব্র দুর্গন্ধের মধ্যে জেরবার হয়েই মকবুল নোংরার স্তূপ থেকে একটা একটা করে বস্তা গাড়িতে তুলতে থাকে। প্রায় সব পরিষ্কার হয়ে এসেছে, আর কয়েকটা বস্তা, তারপরই খালাস। ঠিক এই সময় ঘটল ঘটনাটা। একটা ছোট্ট বস্তার মতো জিনিস পচা কাদামাটির সঙ্গে এমনভাবে গেঁথে আছে যে সেটা কিছুতেই বের করা যাচ্ছে না। টানাটানি করতে করতে মকবুল একটা হ্যাঁচকা টান মারে, তাতে বস্তাটা ওর হাত থেকে ছিটকে গিয়ে অন্যদিকে জল কাদার মধ্যে পড়ে। আর তারপর বস্তার মুখটা খুলে গিয়ে তার ভিতর থেকে জিনিসগুলো বাইরে বেরিয়ে আসে, যা দেখে মকবুল নিজের অজান্তেই আর্তনাদ করে ওঠে। ওর চিৎকার শুনে সুজিত হাতের কাজ ফেলে সেখানে দৌড়ে আসে, আর সবার আগে ওর চোখ যায় বস্তাটার দিকে। ভয় স্থবির হয়ে যায় তার পা দুটো। বস্তা থেকে যে জিনিসটা বেরিয়ে জল কাদার মধ্যে পড়ে গড়াগড়ি খাচ্ছে সেটা একটা কাটা মাথা। একটা মানুষের কাটা মাথা। ওদের ক্রমাগত চিৎকারে ততক্ষণে একজন দুজন করে লোক জড়ো হতে শুরু করেছে সেই জায়গায়। কিরে ওঠ, আজকের দিনটা অন্তত একটু তাড়াতাড়ি উঠে পড়। সকালে ঘরে এসে জানালার পর্দা সরাতে সরাতে কথাগুলো বলে গেলেন রোহিণীর মা নির্মলা দেবী। মায়ের কথাগুলো কানে যেতেই চাদরটাকে চোখের উপর নিয়ে ঘুম জড়ানো গলায় রোহিণী উত্তর দেন, মা, ভাল লাগে না,
একটা দিন একটু ঘুমোতে দাও প্লিজ। নির্মলা দেবী কিন্তু মেয়ের আবদারে কান দিলেন না। মুখের ওপর থেকে জোর করে বালিশটা কেড়ে নিয়ে তিনি বললেন, আর একটা কথা নয়, উঠে আগে স্নান করে আয় যা। আমাকে যেন দুবার বলতে না হয়। হ্যাঁ, আমি আর মিনু কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছো মানে? কোথায় যাবে তোমরা? খাটের উপর পড়ে থাকা চাদরটা ভাঁজ করতে করতে নির্মলা দেবী জবাব দেন, যাবে নয়, জিজ্ঞাসা কর কোথায় যাব। তুইও তো আমাদের সঙ্গে মন্দিরে যাবি। আবার মন্দির? উফ, তুমি আর বোন যাও না মা, আমাকে কেন টানছো? আর দ্বিতীয় কোনো কথা নয়, তুমি যত বড় অফিসারই হয়ে যাও না কেন, তোমার অর্ডার তুমি থানার মধ্যেই রেখো। এটা আমার বাড়ি, এখানে আমার কথাই শেষ কথা। আজ তোমার জন্মদিন, আর প্রতি বছরের মতো তোমার জন্মদিনে তোমাকে নিয়েই আমি মন্দিরে পুজো দিতে যাব, বুঝলে? মায়ের কথা শুনে রোহিণী বাধ্য হয়ে বাথরুমে ঢুকে যেতেই নির্মলা দেবী মুখ চেপে হেসে ওঠেন। সদ্য পদোন্নতি হওয়া পুলিশ অফিসার রোহিণী বাগচি কর্মস্থলে কঠোর হলেও বাড়িতে মায়ের সামনে সেই কঠোরতা তিনি বিন্দুমাত্র দেখাতে পারেন না। শৈশবে পিতৃহারা হওয়ার পর থেকেই রোহিণী এবং ওর বোন মীনাক্ষীর কাছে তাদের মাই সবকিছু। বাবা রেখে যাওয়া একটা মুদিখানার দোকান এবং একটা সেলাই মেশিনের উপর নির্ভর করেই দুই মেয়েকে নিজের মনের মতো মানুষ করেছেন নির্মলা দেবী। সেই সব দিনের কথা মনে করলে আজ যেন গল্পের মতো মনে হয় সবকিছু। কিছুক্ষণের মধ্যেই একটা শাড়ি হাতে নিয়ে মীনাক্ষী রোহিণীর ঘরে এসে বলে, এই নাও মা, তোমার আদরের মেয়ের জন্য শাড়ি, দেখো পরাতে পারো কিনা। বোনের কথা শেষ হতে না হতেই বাথরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে এসে রোহিণী বলেন, এই সেরেছে, কি সব করছিস তোরা? আমি কি এখন শাড়ি পরবো নাকি? ওসব আমি ভুলে গেছি, জাস্ট ইম্পসিবল। নির্মলা দেবী ছোট মেয়ের হাত থেকে শাড়িটা নিয়ে রোহিণীর কাছে গিয়ে বলেন, রোহিণী, অনেকদিন ধরে টাকা জমিয়ে তোর জন্য এই তসর শাড়িটা কিনেছি। আজকের দিনটা একটু কষ্ট করে পরে নে মা। চাকরি পাওয়ার পর থেকে সংসারের জন্য পুরোটাই তো তুই করিস, নিজের জন্য কিছুই ভাবিস না। আমার কি কিছু ইচ্ছে করে না রে তোকে দিতে? কথাগুলো বলতে বলতে নির্মলা দেবীর চোখ দুটো সামান্য ছলছল করে ওঠে। সেটা দেখে রোহিণী আর কোনো আপত্তি না করে বললেন, শুরু করে দিলে তো সে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা। উফ, তোমাদের নিয়ে না সত্যি আর পারা গেল না। আচ্ছা, একটু সময় দাও, আমি না রেডি হয়ে আসছি। মা ঘর থেকে বেরিয়ে যেতেই মীনাক্ষী টিপ্পনি কেটে দিদিকে বলল, দেখলি তো দিদি, হেরে গেলি তো। ছি ছি ছি, থানার রাগী অফিসার রোহিণী বাগচি সে কিনা আজ হেরে গেল। মান সম্মান আর থাকলো না। হ্যাঁ, রোহিণী বোনের দিকে একবার চড় তুলতেই মীনাক্ষী এক দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়। দুই বোনের এই খুনসুটি অচেনা নয়, সেই ছোটবেলা থেকে এই রকমই আছে ওরা। ড্রয়িং রুমে রোহিণীর জন্য অপেক্ষারত মীনাক্ষী আর তার মা নির্মলা দেবী। বেশ অনেকক্ষণ হয়ে গেছে ওরা অপেক্ষা করছে, কিন্তু যার জন্য এই অপেক্ষা তার কোনো পাত্তা নেই। অধৈর্য হয়ে মীনাক্ষী মাকে বলে, উফ, আদৌ কি আজ পুজো দেওয়া হবে মা? তোমার মেয়ের তো এখনো হলো না। এমন সময় ঘর থেকে একটা আওয়াজ ভেসে আসে, হ্যাঁ, পুজো দেওয়া হবে, আমি এক্ষুনি আসছি। তোমার বড় মেয়ের কেমন তীক্ষ্ণ শ্রবণ শক্তি দেখেছো মা? আচ্ছা, কোন প্রাণীদের যেন শ্রবণ শক্তি প্রখর হয় বলে পড়েছিলাম? এই, তুই থাম তো, একদম বাজে কথা বলবি না। তোর দিদি সব দিক থেকে সেরা, নইলে কি আর এমনি এমনি পুলিশের চাকরি করতে পারছে? কথার মাঝে খুট করে ঘরের দরজা খোলার শব্দে দুজনের দৃষ্টি আকর্ষণ করে রোহিণী বেরিয়ে আসে। শাড়ি পরে অপূর্ব দেখাচ্ছে তাকে। দেখলে কে বলবে যে এই মানুষটি অন্য সময় পুলিশের পোশাকে কড়া হাতে অপরাধ দমন করে চলে। মেয়েকে দেখে চোখ জুড়িয়ে যায় নির্মলা দেবীর। মীনাক্ষীও অবাক হয়ে দেখতে থাকে দিদিকে।
বাহ, একদম মা লক্ষ্মীর মতো লাগছে রে তোকে। সত্যিই তাই, তোকে কি সুন্দর লাগছে রে দিদি। আর যদি অরিন্দমদা দেখতো না, তাহলে সত্যিই মাথা ঘুরে পড়ে যেত রে। মুখটা বন্ধ করবি তুই? খুব পাকা হয়েছিস তাই না? রেজাল্ট দেখবো এবার তোর। যদি একটু এদিক ওদিক হয় না, তখন তোর মজা দেখাবো। হ্যাঁ, জবাব না থাকলেই তখন আমার রেজাল্টের কথা মনে পড়ে। মা এবার চলো। বাইরের দিকে পা বাড়াতেই রোহিণীর ফোনটা বেজে ওঠে। বিপরীত প্রান্তের কথা পরিষ্কার শুনতে না পেলেও রোহিণীর কথা শুনে একটা ধারণা করা যেতেই পারে যে এটা একটা এমার্জেন্সি কল। ইয়েস স্যার। শিওর স্যার, শিওর। জয় হিন্দ। ব্যাস হয়ে গেল। তুই আমাদের সঙ্গে যাবি না তো দিদি? আমি জানতাম তুই এটা করবি। আরে একটা সিরিয়াস কেস এসেছে রে, কি করব বল? এটাই তো আমার কাজ, তাই না? আমারও কি খারাপ লাগছে না? এই তুই চুপ কর তো, কিচ্ছু খারাপ লাগছে না তোর। আমি জানি তোর এসবই ভালো লাগে। ধ্যাৎ। মিনা, এভাবে কথা বলতে নেই। ওর কাজটাই তো এমন। আমাদের উচিত সব সময় ওর পাশে থাকা। তা হ্যাঁ রে মা, বড় কোনো বিপদ টিপদ হলো নাকি? শেষের কথাটা তিনি রোহিণীর উদ্দেশ্যে বলেন। রোহিণী আশ্বাস দিয়ে জানান যে চিন্তা করার কোনো কারণ নেই, এমন ফোন হামেশাই আসে। তবে হ্যাঁ, বড় সাহেবদের ফোন আসলে সেটাকে প্রায়োরিটি দিয়েই দেখতে হয়। বোনের দুটো গাল ধরে কথাগুলো বলে শাড়ির আঁচলটা খুলতে খুলতে ঘরের দিকে এগিয়ে যান রোহিণী। মা, তোমরা একটু ওয়েট করো, একই সঙ্গে বেরোবো। তোমাদের আমি মন্দির পর্যন্ত পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই আয়। থানা থেকে ফোন পেয়েই সবকিছু ছেড়ে বেরিয়ে আসেন রোহিণী বাগচি। মনের মধ্যে এক রাশ বিরক্তি এবং মাথার মধ্যে এক গাদা চাপ নিয়ে তিনি এগিয়ে চলেন তার গন্তব্যের উদ্দেশ্যে। শহরের এক প্রান্তে অবস্থিত একটি ডাম্পিং গ্রাউন্ডে সেদিন সকালে বস্তাবন্দি অবস্থায় একটা কাটা মাথা পাওয়া গিয়েছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে যে সেদিন সকালে দুজন ম্যাথর সেখানে কাজে এসেছিল এবং তাদের চোখেই প্রথমে ব্যাপারটা ধরা পড়ে। ম্যাথর দুজনের নাম মকবুল আর সুজিত। ওদের ক্রমাগত চিৎকার চেঁচামেচিতে সেখানে লোকজন জড়ো হয়ে যায় এবং শেষে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেয়। বর্তমানে ওদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় কৌতূহলী জনগণের একটা বড় ভিড় নাকে কাপড় চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে ভেতরে ঢোকেন ইন্সপেক্টর রোহিণী। ইন্সপেক্টর পৌঁছানোর প্রায় সাথে সাথে ফরেন্সিক ডিপার্টমেন্টও সেখানে পৌঁছয়। মৃতের পরিচয় কি, খুনি এক না একাধিক, বা কতক্ষণ আগে খুন হয়েছে, এইসব ভাববার জন্য অনেক সময় পড়ে আছে। তার আগে প্রাথমিক কাজগুলো সেরে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তৈরি হয় সিজার লিস্ট। এভিডেন্স সংগ্রহ করার কাজ চলতে থাকে। এদিকে সকলের মুখে মুখে তখন একটাই কথা ঘুরছে যে বডিটা কোথায়। এই প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দিতে পারবে। শহরের বুকে ঘটে যাওয়া এই মাত্রা ছাড়ানোর নৃশংসতা চারিদিকে হইচই ফেলে দিয়েছে। বলা বাহুল্য, সাধারণ মানুষের মনে এক অজানা আতঙ্কের জন্ম নিয়েছে। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, খুনি কে? কেন এই নৃশংসতা? এটা কি কোনো প্রতিশোধ নাকি কোনো বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ? কি ব্যাপার? গত 3 দিন ধরে কন্টিনিউয়াসলি তুমি আমাকে ইগনোর করে যাচ্ছ। ইভেন তোমার বার্থডে সেলিব্রেশনটাও স্পয়েল করে দিলে পুরো। সিসিডির একটা টেবিলে মুখোমুখি বসে রোহিণীকে কথাগুলো বলে অরিন্দম। সেই অরিন্দম যার কথা মীনাক্ষী মাঝে মাঝেই বাড়িতে আলোচনা করে এবং সেই নিয়ে তার দিদির সাথে খুনসুটি চলে। 6 বছরের সম্পর্ক অরিন্দম আর রোহিণীর। অরিন্দম পেশায় একজন সফল ব্যবসায়ী, তবে পারিবারিক ব্যবসার মধ্যে সে কোনো দিনই ঢুকতে চায়নি। নিজের যোগ্যতায় এবং পরিশ্রমে ফার্মেসি লাইনের এই ব্যবসাকে অরিন্দম সফলতার মুখ দেখিয়েছে। কফিতে একটা চুমুক দিয়ে রোহিণী বলেন,
সবই তো জানো তুমি। 72 আওয়ার্স পেরিয়ে গেছে, তবু এক চুলও এগোতে পারিনি আমি। কাম অন রোহিণী, নট নাও। সবসময় সব জায়গায় এইসব শুনতে ইচ্ছে করে না। তোমার পার্সোনাল লাইফ বলেও তো কিছু আছে নাকি? আই মিন, কাজ তো আমিও করি, আমারও বিজি শিডিউল থাকে, কিন্তু সেখান থেকে তো বেরোতে হয় মাঝে মাঝে। ডোন্ট টক লাইক আ ফুল। দিস ইজ মাই জব অ্যান্ড মাই জব ইজ মাই ফার্স্ট প্রিয়রিটি। রোহিণীর কাছ থেকে এমন একটা উত্তর পেয়ে অরিন্দমের খারাপ লাগে, কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে বলে, দেখো, রাগ করো না, আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে তোমার সঙ্গে সময় কাটাতে। রোজ তো আমি আর বলছি না, কিন্তু আমাদের জীবনের স্পেশাল দিনগুলো তো একটু আলাদাভাবে চাইতেই পারি, বলো? আমি সব বুঝি অরিন্দম, কিন্তু আমার কিছু করার নেই। সেদিন মা আর মিনুরও মন খারাপ করিয়ে দিয়েছি। রোহিণীর নরম সুরে কথা শোনার পর অরিন্দম রোহিণীর হাতের উপর হাত রেখে বলে, When will we get married, Rohini? It's been too long. I need some time. Please, trust me. I trust you. I understand your problem. But is it really necessary to do the job, Rohini? I mean, আমাদের বিয়ের পর তুমি অন্য কিছুও তো ট্রাই করতে পারো। Please try to understand. অরিন্দম শান্তভাবে এই প্রস্তাবটা রাখতেই রোহিণী হাতটা ছাড়িয়ে নিলেন। কিছু উত্তর বোঝানোর জন্য শব্দ খরচের প্রয়োজন পড়ে না। রোহিণীর উত্তরটা বোঝার জন্য অরিন্দমকে খুব বেশি বুদ্ধি খরচ করতে হয়নি। প্লিজ রাগ করো না রোহিণী। দেখো, সত্যিই যদি তোমার চাকরি করার প্রয়োজন হতো তাহলে আমি কোনোভাবেই বারণ করতাম না। তোমার পরিবার কি আমার কেউ না, বলো? আমি কি নিজে পারবো না ওদের দায়িত্ব নিতে? তাছাড়া সারা জীবন তুমি কি এইভাবে চোর খুনিদের নিয়ে কাটিয়ে দেবে নাকি? মুচকি হেসে শান্তভাবে কফিতে আরও একটা চুমুক দিয়ে রোহিণী বললেন, এটা আমার বাবার স্বপ্ন, আর এই জায়গায় আমি কারোর সাথে আপোষ করব না। ইনফ্যাক্ট সেসবের কোনো প্রশ্নই ওঠে না। আমার স্বপ্ন পূরণের জন্য মায়ের অক্লান্ত পরিশ্রম দেখেছি আমি, আর তাছাড়া এই চাকরিকে আমি ভালোবাসি। তাই ভবিষ্যতে আমি এটা নিয়ে কোনো কথা শুনতে বা বলতে চাই না অরিন্দম। তাহলে তুমি বলতে চাইছো আমাদের বিয়ের পরেও তুমি অনন্তকাল ধরে পুলিশের চাকরিটা করে যাবে, তাই তো? দেখো, যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে এখনো সময় আছে। হোয়াট? আরে আমি তোমাকে ভালোবাসি। যদি ভালোবেসে থাকো তাহলে আমার কাজকেও সম্মান করতে হবে অরিন্দম। অবশ্য কোনো রকম জোর করছি না তোমাকে, তোমার জন্য সেকেন্ড অপশন খোলাই আছে। আমি এসব জোর করে ধরে বা বেঁধে রাখা একদমই পছন্দ করি না। কি সব বলে যাচ্ছ তুমি? What you have wanted to hear for so long. Simple. আমাকে ভুল বুঝো না রোহিণী, আসলে আমার তোমার জন্য চিন্তা হয়। তোমার এই রিসেন্ট কেসটা সম্পর্কে প্রতিদিন তো নিউজে দেখছি, ভীষণ ডেঞ্জারাস। আর এই রকম খুনিদের ধরাটাই তোমার কাজ। এবার তুমি নিজেকে আমার জায়গায় রেখে দেখো, আমার কি একটু দুশ্চিন্তা হবে না? লোক অরিন্দম, এমনিতে আমি খুব চাপের মধ্যে আছি এখন। আমি এই সময় এসব নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না, প্লিজ। ওকে, ফাইন। কি নেবে বলো? নাথিং, আই হ্যাভ টু গো নাও। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়েটারকে ডেকে বেল দিতে উদ্যত হলেন রোহিণী। বিষয়টা অরিন্দমের ভালো লাগলো না। আজও কি তুমিই পে করবে নাকি? হ্যাঁ, কেন? নো নো, প্লিজ, সিরিয়াসলি বলছি, এটা আমার খুব খারাপ লাগে। এতে খারাপ লাগার মতো কি হলো? রোহিণীর চোখ মুখের অভিব্যক্তি দেখে অরিন্দম আর কথা বাড়ায় না। বাইরে বেরোনোর পর পিছন থেকে রোহিণীকে ডেকে সে বলে, রোহিণী, can't I hug you once? Yes, of course, but not today. Sorry. Okay, madam, as you wish. I will wait then.
রোহিণীকে কিছু বুঝতে না দিয়ে তাকে বিদায় জানায় অরিন্দম। পরদিন সকালে থানায় পৌঁছতেই আবার ফাইলটা হাতে নিয়ে নিজের কেবিনে বসে পড়েন মিস বাগচি। সময় এগিয়ে গেলেও কেসটাতে এগোনোর মতো কিছুই নেই তার হাতে। 4 দিন কেটে যাওয়ার পরও বডি খুঁজে পাওয়া যায়নি, এমনকি কাটা মুন্ডুটার কোনো পরিচয়ও পাওয়া যায়নি। অবশেষে NMR ডেটাবেস চেক করে সিদ্ধান্ত নেওয়া হয়। মে আই কাম ইন ম্যাডাম? সহকারী অফিসার অরিত্র এসে জিজ্ঞেস করেন রোহিণীকে। ইয়েস ইয়েস। আপনি আমাকে ডাকছিলেন? একটা কাজ করতে হবে অরিত্র। কোনো ক্লু পেলেন? আপাতত না, তবে ভাবছিলাম NMR ডেটাবেসটা যদি চেক করা যায়, আর সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। লাস্ট কয়েকদিনের মিসিং ডায়েরির লিস্ট বানানো দরকার, বুঝলে? ইয়েস ম্যাডাম। তাছাড়া আপনার কথা মতো এই কাটা মাথার ফটোটা আমি আশেপাশের পুলিশ স্টেশনে পৌঁছে দিয়েছি, যদি আইডেন্টিফাই করা যায়। গুড গুড, ভেরি গুড। সেই সময় টেবিলের উপর রাখা টেলিফোনটি বেজে ওঠে। এই প্রান্ত থেকে ছাড়া ছাড়া যে কথাগুলো শোনা যাচ্ছিল তা পুরোপুরি বোঝা না গেলেও রোহিণী বাগচির উত্তেজিত কণ্ঠস্বর বলে দিচ্ছিল যে বড় কোনো খবর এসেছে। ইন্সপেক্টর বাগচি স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, বলুন। হোয়াট? কি বলছেন কি? আপনি প্লিজ ওনাদের যেতে দেবেন না, আমি আসছি। কথা শেষ করে রিসিভার হাতে নিয়েই রোহিণী অরিত্রকে বললেন, গুড নিউজ অরিত্র, একটা বিশাল খবর পাওয়া গেছে। কি হলো ম্যাডাম? ওই কাটা মাথাটার পরিচয় পাওয়া গেছে। কি বলছেন আপনি? কি খবর দিল? বীরপুর থানার ওসি দেবাশিস দত্ত ফোন করেছিলেন। উনি জানালেন ওই এলাকায় আজ একটা মিসিং ডায়েরি আসে। একটি ছেলে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ। বাড়ির লোক আজকে থানায় ডায়েরি করতে এসেছিল। ফটোর ছেলেটির মুখের সাথে ওই কাটা মাথাটার নাকি কিছু মিল পাওয়া গেছে। দত্তবাবু এখনো মর্গে আছেন, আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। একবার গাড়িতে ওঠো, কুইক। কথা বলতে বলতে ততক্ষণে বাইরে থানার গাড়িটার কাছে চলে এসেছেন দুজনে। অরিত্রকে গাড়িতে উঠতে বলে রোহিণী নিজে ফ্রন্ট সিটে বসে ড্রাইভারকে নির্দেশ দেন মর্গের উদ্দেশ্যে যাওয়ার জন্য। অরিত্র গাড়িতে উঠে জিজ্ঞেস করে, ম্যাডাম, ছেলেটির ডিটেলস কি বলেছেন দত্তবাবু? ভিক্টিমের নাম অঙ্কিত সরকার, বয়স এই 33-এর মধ্যে। আর বাকিটা তোমাকে যতটা বললাম ততটাই। এরপর দত্তবাবুর কাছ থেকেই জানতে হবে। ও, বাট FIR করতে এত দেরি করলো কেন ওরা? সে প্রশ্নের উত্তর তো সময়ই বলবে। তবে এখন একটাই প্রশ্ন যেটাকে সময়ের উপর ফেলে রাখা ঠিক হবে না, সেটা হলো বডি কোথায়। সার্চিং আরো জোরদার করতে হবে অরিত্র। উই আর অলরেডি লেট। ইয়েস ম্যাডাম। মর্গে পৌঁছে রোহিণীরা দেখেন ওসি দত্তবাবু সেখানে অপেক্ষা করছেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রোহিণী, হাউ আর ইউ? আই এম গুড। স্যার, ওই ভিকটিমের ফ্যামিলি মেম্বার্সরা কোথায় আছেন এখন? ওদেরকে আমি ছেড়ে দিতে বাধ্য হলাম, বাট ওভারঅল কয়েকটা জিনিস আমি জেনে নিয়েছি। ছেলেটির নাম অঙ্কিত সরকার। ওর ফ্যামিলিতে বাবা মা আর ছোট ভাই আছে। ভাইয়ের নাম সৌভিক সরকার। অঙ্কিত পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর সৌভিকের একটা বইয়ের দোকান আছে। আর অজয় সরকার মানে অঙ্কিতের বাবা একজন রিটায়ার্ড সার্ভিসম্যান, এবং অজয়বাবুর স্ত্রী প্রতিমা সরকার একজন সাধারণ গৃহবধূ। এই হলো মোটামুটি ওদের ফ্যামিলি ডিটেইলস। সৌভিকের সাথে কথা বলে যেটুকু বুঝলাম যে অঙ্কিত কাজের জন্য মাঝে মাঝেই বাইরে যেত, আর সেটা 2-3 দিনের বেশি নয়। আর সেই সময় বাড়ির লোকের সাথে ফোনে নিয়মিত কন্ট্যাক্ট থাকতো। গত 4-5 দিন আগে অঙ্কিত কোথাও একটা কাজের জন্য গিয়েছিল। পরদিন তার বাড়ি ফেরার কথা ছিল। সেই মতো নাকি তার সাথে বাড়ির লোকের কথাও হয়েছিল, বাট তারপর থেকে অঙ্কিতের সাথে আর যোগাযোগ করা যায়নি। ইনফ্যাক্ট তার ফোন নাকি সুইচ অফ বলছিল বারবার। সরি টু ইন্টারাপ্ট স্যার,
এই অঙ্কিতের সাথে ওর ফ্যামিলির এক্স্যাক্ট কবে শেষ কথা হয়? ওই তো যেদিন বেরিয়েছিল সেদিন দুপুরের দিকে বেলা 1টা নাগাদ সৌভিক আমাকে কল টাইমটা দেখিয়েছে। তারপর তারপর ওরা আজকে সকালে থানায় মিসিং ডায়েরি করাতে আসে। ওরা বলতে সৌভিক, ওর বাবা আর ওর এক কাকা। অঙ্কিতের যে ছবিটা ওরা সঙ্গে করে এনেছিলেন সেটা দেখে আমার কেমন যেন সন্দেহ হয়, কারণ যে কাটা মাথার ছবি আমার কাছে ফ্যাক্স করা হয়েছিল সেটার সাথে অনেকটা মিল মনে হয় আমার। দেরি না করে ওদের মর্গে নিয়ে আসি মাথাটাকে আইডেন্টিফাই করানোর জন্য, আর সেখানেই ওরা 3 জন কনফার্ম করেন যে এটা অঙ্কিতেরই মাথা। তুমি আমাকে বলেছিলে রোহিণী ওদেরকে অপেক্ষা করাতে, বাট আমি পারিনি, বিকজ অজয়বাবু আর ওদের আত্মীয় যিনি এসেছিলেন ওরা অসুস্থ হয়ে পড়েন। সৌভিক ওদের নিয়ে নার্সিংহোমে চলে গেছে, বাট আমি বলে রেখেছি যে আমরা দরকারে আবার ওদের সাথে যোগাযোগ করব, সে নিয়ে সমস্যা নেই। স্যার, ওনারা কোন নার্সিংহোমে গেছেন? এই তো কাছেই, লাইফ কেয়ার নার্সিংহোমে। বাট রোহিণী, আই থিঙ্ক তোমার এখন নার্সিংহোমে গিয়ে জিজ্ঞাসাবাদ না করাই ভালো। তোমরা বরং পরে কখনো ওদের বাড়িতে চলে যাও, আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। কাম উইথ মি। অ্যাবসলিউটলি ফাইন স্যার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সাহায্য করার জন্য। নো প্রবলেম। যদি কোনো হেল্প লাগে সরাসরি জানাবে। উইল ট্রাই আওয়ার বেস্ট। অঙ্কিত সরকারের বাড়িতে গিয়ে পৌঁছয় ইন্সপেক্টর রোহিণী বাগচির গাড়ি। শহরের বেশ সম্ভ্রান্ত এলাকায় একটি দ্বিতল বাড়ি। বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়াতেই একে একে কৌতূহলী মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। ছোটখাটো একটা ভিড়ের সৃষ্টি হয়, বাড়তে থাকে কানাঘুষো, কথাবার্তা। বাড়িতে ঢুকেই বাইরের ঘরের শোকে মুহ্যমান অঙ্কিতের মা বাবাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়েন। ওনাদের দেখে মনে হচ্ছে না কোনো কিছু বলবার অবস্থায় তারা আছেন বলে। দুঃসংবাদ পেয়ে 2-1 আত্মীয় এসেছেন এই সময় পরিবারের পাশে দাঁড়াবার জন্যে। এমন অবস্থায় জিজ্ঞাসাবাদ করা মানে তাদের মনের ওপর আরো বেশি চাপ সৃষ্টি করা। কিন্তু পুলিশ যে নিজের কর্তব্যের কাছে বন্দী থাকে সর্বদা। ইন্সপেক্টর রোহিণী এবং অরিত্রকে দেখে অঙ্কিতের ভাই সৌভিক একটু আধটু কথা বলার চেষ্টা করলেও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলা গেল না। সৌভিকের কাছ থেকে প্রাথমিক কিছু তথ্য পাওয়ার চেষ্টা করা হলো, এই যেমন অঙ্কিত শেষবার বাড়ি থেকে কি বলে বেরিয়েছিল, কাছাকাছি সময়ের মধ্যে কারোর সঙ্গে অশান্তি হয়েছিল কিনা, কারোর উপর সন্দেহ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। প্রয়োজনে পুলিশ আবার জিজ্ঞাসাবাদের জন্য ওনাদের বাড়িতে আসতে পারেন বলে ইন্সপেক্টর বাগচি এবং সহকারী অফিসার অরিত্র বসু সেদিনের মতন বিদায় নেন। কেটে যায় আরও 12 ঘন্টা। তখন অঙ্কিতের শরীরের বাকি অংশের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে এই কেসের গতিবিধি নিয়ে নিউজ পেপারগুলো বিন্দুমাত্র কার্পণ্য না করেই নিজেদের জল্পনা কল্পনা মিশিয়ে চলেছে। ভিজুয়াল মিডিয়াও পিছিয়ে নেই। তারা পারলে ঘটনাস্থলে গিয়ে সেই ডাম্পিং জোনে নেমে নিউজ কভার করে আর কি। এই নারকীয় ঘটনার তদন্তের স্বার্থে রোহিণীরা যেখানেই যাচ্ছেন সেখানেই মিডিয়া তাদের ছেঁকে ধরছে। অফিসার অরিত্র তো রোহিণীকে একদিন বলেই ফেলল, আমার ভয় হচ্ছে ম্যাডাম, অ্যাকচুয়াল ক্রিমিনাল মিডিয়ার থ্রু আমাদেরই না ফলো করে বসে। তা যা বলেছ, মনে হচ্ছে সরকার আমাদের ফালতু টাকা দিয়ে পুষছে। ওদের পুষলেই পারত। কেন ম্যাডাম? আমার তো মনে হয় তদন্তের দায়ভার এই মিডিয়াগুলোই নিতে পারে। সব জায়গায় যেভাবে আমাদের পিছু নিয়ে বেড়াচ্ছে, এত এফিসিয়েন্সি তো আমাদের ডিপার্টমেন্টেও দেখতে পাওয়া যায় না সব সময়। যা বলেছেন। এদিকে দেখুন, আজকেই বড়বাবু রিপোর্ট চেয়েছেন। আজ আবার ঝাড় খেতে হবে। তদন্তে যেটুকু এগিয়েছি সেটা তো আর বলার মতো কিছু না, তার উপরে এই মিডিয়া প্রেশার। এনিওয়েজ, একটা কাজ তো করা যেতেই পারে। একটা টিম বানাও তুমি, আমি বলে দেবো কাকে কি করতে হবে। আপাতত অঙ্কিতের ফোনের সিডিআর তোলার ব্যবস্থা করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা ম্যাডাম, আপনি এত চিন্তা করবেন না। অঙ্কিতের বাড়ির লোকের সঙ্গে কথা বলে নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। আর চাপ,
এখনই তো ডাক পড়বে বড়বাবুর ঘরে। আরে একটু সময় তো লাগবেই বলো। ক্যালেন্ডারের ডেট ধরে কি আর কেস সলভ হয়? খুনি কি আমার কাছে ধরা দেওয়ার জন্য বসে আছে নাকি? রোহিণীর কথাটা শেষ না হতেই পকেট থেকে তার ফোনটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখেন অরিন্দম কল করছে। একটু বিরক্ত হয়ে ফোনটা কেটে আবার পকেটের মধ্যে ঢুকিয়ে রাখলেন তিনি। তখন রাত প্রায় 12:30 বাজে। রোহিণী বারান্দায় পায়চারি করে চলেছেন। মীনাক্ষী হাতে একটা জলের বোতল নিয়ে বারান্দায় আসে। কি রে দিদি, এখনো ঘুমোসনি? প্রশ্নটা তো তোকেও করতে পারি আমি, তাই না? আরে আমি তো একটা প্রজেক্টের কাজে ফেসে গিয়েছি, সাবমিট করার ডেট চলে এসেছে, তাই। প্রজেক্ট? পড়াশুনো? বাবা, আচ্ছা দেখবো রেজাল্ট বেরোলে। তুই সবসময় আমার পিছনে লাগবি না বলে দিলাম। আমি কিন্তু তোকে একটা কথা জিজ্ঞাসা করেছি, না ঘুমিয়ে বাইরে কেন তুই? আরে বাবা, ঘুম আসলে তো ঘুমোবো। মা ঘুমিয়েছে? হ্যাঁ, মা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোর কি হয়েছে সেটা আগে বলতো। আরে এই কেসটায় আমি কিছুতে এগোতেই পারছি না। ওপর মহল থেকেও চাপ আসছে খুব। জানি না কি হবে। আমি কিছুতেই চাই না এই কেসটা আমার হাত থেকে চলে যাক। সে না হয় বুঝলাম, কিন্তু এতে তো তোর পার্সোনাল লাইফেও এফেক্ট পড়ছে বল। অরিন্দমদা তোকে ফোনে না পেয়ে আমাকে ফোন করে তোর খোঁজ নেয়। আজ তোকে মনে হয় অনেকবার ফোন করেছিল। হ্যাঁ করেছিল। আসলে তখন আমি এত ব্যস্ত ছিলাম যে কি বলবো তোকে। কিন্তু তাই বলে ও তোকে কল করতে যাবে কেন? চিন্তা করে তোর জন্য, কেয়ার করে তোর, তাই তোকে না পেলে কল করে ফেলে আমাকে। তুই তো বাড়ি ফিরে একবার ফোনটা করতে পারতিস, করেছিলি? সরি রে, সত্যি এটা অন্যায় হয়েছে আমার। আমাকে কেন সরি বলছিস? যার সঙ্গে অন্যায়টা করেছিস তাকে বল সরি। এত রাতে ও কি জেগে আছে এখনো? কল করেই দেখ না একটা। প্রথম কলে 2-4টে রিং হওয়ার সাথে সাথেই ফোনের অপর প্রান্ত থেকে অরিন্দমের কণ্ঠ শোনা যায়। কি ব্যাপার, আজ কি রাতে সূর্য উঠেছে নাকি? কেন এমন প্রশ্ন করলে? কেন কেন করবো না সেটাই বলো। ম্যাডামের এত রাতে আমাকে মনে পড়েছে, মানে নিশ্চয়ই কোনো কেস আছে। এর মধ্যে আমি কিন্তু একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। পুলিশ কিন্তু আমি, সন্দেহ করাটা আমার কাজ, তোমার নয়। এবার আমি যাই বাবা, এরপর থাকলে আমাকেই না অ্যারেস্ট হতে হয়। ইন্সপেক্টর রোহিণী বাগচি থানায় পৌঁছতেই অরিত্র জানায়, সিডিআর এসে গেছে ম্যাডাম, আর আমি টিম বানিয়েছি। এবার আপনি টাস্ক অ্যাসাইন করে দিন। গুড গুড, ভেরি গুড। তাহলে এখন বেরোনো যাক। ইয়েস ম্যাডাম। এমন নির্মমভাবে কারো হত্যা করাটা কিন্তু কোনো শত্রুতার মোটিভকেই নির্দেশ করে। কিন্তু তোমার দাদার ওপর কার এত রাগ ছিল? না ম্যাডাম, আমার দাদার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না। ও এমনিতে খুব শান্তিপ্রিয় মানুষ ছিল। জানি না কারা দাদার এমন অবস্থায় পড়ল। আমি সত্যি জানি না ম্যাডাম। অফিসার রোহিণী বাগচির প্রশ্নের উত্তর দিয়ে কান্নায় ভেঙে পড়ে সৌভিক। পাশে বসে থাকা অরিত্র সৌভিকের কাঁধে হাত রেখে বলেন, একটু শান্ত হন আপনি। বুঝতে পারছি আপনার উপর দিয়ে কি যাচ্ছে, তবে খুব শিগগির আমরা আপনার দাদার খুনিকে খুঁজে বের করব। উই আর অন ইট। কিন্তু তার জন্য এই সময় আপনাদের সহযোগিতা পাওয়াটা খুব প্রয়োজন। হঠাৎ ঘরের ভেতর থেকে এক মহিলার কান্না মেশানো চিৎকার সকলের নজর ঘুরিয়ে দেয়। বারণ করেছিলাম ওই ডাইনিটার সঙ্গে মিশিস না, কিন্তু কোনোদিন কথা শোনেনি। আজ কেউ জানে না কোথায় আমার ছেলের শরীরটা পড়ে আছে।
কুকুর শিয়ালে ছিঁড়ে খাচ্ছে হয়তো। সব সব ওই ডাইনিটার কাজ। ওই করেছে সব, ওই করেছে, ওই করেছে সব, ওই করেছে সব, ওই করেছে সব, ওই করেছে। রোহিণী ঘরে ঢুকে মধ্যবয়স্কা মহিলার কাছে গিয়ে বলেন, একটু শান্ত হন আপনি, আমি আপনার সব কথাই শুনব। ভদ্রমহিলা মৃত অঙ্কিত সরকারের মা। একটু দূরে একটা টেবিলের উপর রাখা জলের গ্লাসটা এনে নিজের হাতে ভদ্রমহিলাকে জল খাইয়ে রোহিণী বললেন, এবার বলুন, ঠান্ডা মাথায় সব মনে করে আমাকে বলুন। আমি চাই আপনার ছেলেকে যারা এত কষ্ট দিয়েছে তারা ধরা পড়ুক। আপনিও তো এটাই চান, তাই না? মহিলা কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সম্মতি জানান। ইন্সপেক্টর বাগচি এবার জানতে চান, আপনি কিছু একটা বলছিলেন, মানে কোনো মেয়ের কথা বলতে চাইছিলেন। মায়ের মাথা একদম ঠিক নেই অফিসার, আপনি আপনি মাকে বিশ্রাম করতে দিন। এই কথার উত্তরে রোহিণীর কঠোর দৃষ্টি নিক্ষেপ সৌভিককে চুপ করিয়ে দেয়। আপনি নির্ভয়ে সব বলুন আমাকে। আমার ছেলে মানুষ চেনে না, সব কিছু ঠিকঠাক চলছিল। যেদিন থেকে ওর জীবনে ওই ডাইনিটা এলো তারপর থেকেই ওর অধঃপতন শুরু হলো। জানি না ওই মেয়ে কি করে বশ করলো আমার বড় খোকাকে, আর আমার সরল সাদাসিধে ছেলেটা ওই মেয়েকে ভালোবেসে ফেললো, অন্ধের মতো ভালোবাসা। বড় খোকা তো বিয়েও করতে চেয়েছিল মেয়েটাকে, কিন্তু এই দুশ্চরিত্র মেয়েরকে বিয়ে করলে চলবে? হ্যাঁ, বিয়ে করলে চলবে? বহু ছেলের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হবে তো। আমার ছেলেকে শেষ করে দিল, শেষ করে দিল আমার ছেলেকে। কদিন আগে বড় খোকা সব কিছু জানতে পেরে গেছিল, কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, মা আমার সঙ্গে অনেক বড় বেইমানি হয়েছে, মা অনেক বড় বেইমানি হয়েছে। আপনি কি মেয়েটাকে চেনেন? হ্যাঁ চিনি তো, হ্যাঁ। সীমা কয়েকবার আমাদের বাড়িতেও এসেছিল, বলেছিল সে নাকি কোথায় একটা নার্সের চাকরি করে। কাজের সূত্রে আমার ছেলের সাথে আলাপ, কিন্তু কিন্তু তারপর যে অফিসার, মায়ের কথা শুনবেন না, বারবার বলছি তো। দাদার মৃত্যুটা মা এখনো মানতে পারেনি। ইনভেস্টিগেশনের দায়িত্বে আমরা আছি সৌভিক বাবু, আপনি বলুন ম্যাডাম। প্রতিমা দেবী কোনো কথা না বলে চুপচাপ বসে রইলেন। চোখের জল যেন থামার নামই নিচ্ছে না। রোহিণী আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার কেন মনে হলো সীমা আপনার ছেলেকে খুন করতে পারে? মানে এমন কোনো কথাবার্তা বা আচরণ কিছু চোখে পড়েছিল আপনার? এই ডাইনি ছাড়া আমার ছেলের কোনো শত্রু ছিল না, আর ও ছাড়া আমার ছেলেকে কে মারবে? কে মারবে? আমার বড় খোকাই তো ছিল ওই মেয়েটার পথের কাঁটা। রোহিণী প্রতিমা দেবীর দিকে তাকিয়ে কি যেন ভেবে জিজ্ঞাসাবাদ থামিয়ে দিলেন। আমি আপনার কথা বিশ্বাস করেছি ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বড় খোকার খুনিকে শাস্তি আমি দেবই, কিন্তু তার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে, কারণ আপনার সাহায্য আমার লাগবে। নিরুত্তর প্রতিমা দেবী একটা অসহায় দৃষ্টিতে রোহিণীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। সব অভিব্যক্তি ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিমা দেবীর আকুল আরতিটা মিস বাগচির বুঝতে খুব একটা অসুবিধে হলো না। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে ইন্সপেক্টর বাগচি এবং অফিসার অরিত্র বসু বেরিয়ে আসেন। গাড়িটা এখানে একটু থামাও অরিত্র। মাঝ রাস্তায় আচমকা গাড়ি থামাতে বলেন রোহিণী। ব্রেক চেপে কৌতূহলী স্বরে অরিত্র জানতে চান, কেন ম্যাডাম? না মানে এখানে কি আছে? ডু ইউ হ্যাভ আ সিগারেট? না মানে ম্যাডাম, কি মানে মানে করছো? যদি তোমার কাছে থাকে তাহলে আমাকে এটা দাও। রোহিণী ঝাঁঝিয়ে উঠতেই
অরিত্র চটপট ইউনিফর্মের পকেট থেকে সিগারেট বের করতে করতে জিজ্ঞাসা করেন, আসলে আপনি স্মোক করেন এটা আমি জানতাম না ম্যাডাম, সত্যি বলছি, তাই একটু অবাক হলাম। আমি রেগুলার স্মোকার নই, আসলে কলেজে পড়ার সময় থেকে স্মোক করা শিখেছিলাম। এখন এই মাঝে সাঝে মাথার চাপ কমানোর জন্য 1-2 টান দিই। দুটো সিগারেট আর লাইটারটা বার করে অরিত্র একটু হেসে প্রশ্ন করেন, কিন্তু ম্যাডাম, আমি তো আপনার সামনে কখনো স্মোক করিনি, তাহলে আপনি কি করে বুঝলেন? আমি তোমার সিনিয়র অরিত্র, এক্সপিরিয়েন্সের কিছুটা দাম তো থাকবেই, তাই না? অরিত্র হাসতে হাসতে রোহিণীর দিকে সিগারেটটা এগিয়ে দিয়ে বললেন, যাক, আজ থেকে একটা স্মোকিং পার্টনার পাওয়া গেল। অরিত্র, তুমি নিশ্চয়ই খেয়াল করেছো প্রতিমা দেবী কথা বলার সময় সৌভিক মাঝে মাঝে আটকানোর চেষ্টা করছিল? হ্যাঁ ম্যাডাম, 2 বার। কেন? সৌভিক বা ওই মেয়েটা, কি যেন নাম, ইয়েস, সীমা, ওরা কি কিছু জানে? সিগারেটে একটা লম্বা টান দিয়ে অরিত্র বললেন, জানতেই পারে, বা ওরাই হয়তো ইনভলভড। তাহলে তো আমাদের নেক্সট টার্গেট সীমা নন্দী, রাইট? অফকোর্স। তাছাড়া কল লিস্টটা দেখলে আরও কিছু ইনফরমেশন পাওয়া যাবে। লেটস মিট সীমা নন্দী নাও। ইয়েস ম্যাডাম। এক রাশ ক্লান্তি নিয়ে রোহিণী বাড়ি ফিরলে মীনাক্ষী জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, দিদি, তোর অর্কদাকে মনে আছে? অরিন্দমদার ব্যাচমেট। রোহিণী এক ঢোকে জল খেয়ে গ্লাসটা টেবিলের উপর রেখে বললেন, হ্যাঁ, মনে থাকবে না কেন, কি হয়েছে? অর্কদা নাকি বেশ কয়েকদিন ধরে মিসিং। আজ ওর বাবার সঙ্গে বাজারে দেখা হয়েছিল আমার। আমি তো প্রথমে চিনতেই পারিনি, চেহারা খুব খারাপ হয়ে গেছে ওনার। কথা বলে জানতে পারলাম এই ঘটনা। এফআইআর করা হয়েছে, কিন্তু এখনও কোনো খবর পাওয়া যায়নি। তুই কি কিছু হেল্প করতে পারিস? ইউনিফর্ম খুলতে খুলতে রোহিণী জানালেন, আমার মনে হয় না আমি তেমন কোনো হেল্প করতে পারবো। ওই এলাকা তো আমার থানার আন্ডারে নয়। তবে হ্যাঁ, আমি খোঁজ খবর নিতে পারি। যাই হোক, খাবার রেডি কর, আজ সারাদিন একেবারে মাথা খারাপ হয়ে গেছে। রান্নাঘর থেকে নির্মলা দেবী তাড়াতাড়ি করে খাবার এনে টেবিলে রেখে বলেন, যাক, শুনে ভালো লাগলো যে তোর খিদে পেয়েছে। হাত মুখ ধুয়ে আয় আগে, আমি খাবার বাড়ছি। অরিন্দমদাও খবরটা শুনে চমকে গেছে। দেখি, সময় পেলে আমি একবার কাকুর সঙ্গে কথা বলবো। তবে আমার মনে হয় অর্ক যেরকম ছেলে, এর মাঝে হয়তো অন্য কোনো কেস আছে। জীবনে কোনোদিন মেয়ে ছাড়া তো কিছুই বুঝতো না, ক্যারেক্টারলেস একটা। তুই যদি অর্কদার বাবাকে দেখিস, তখন তোর আর এইসব কথা মনে হবে না। আমি তোদের মতো ভালো মানুষ নই রে, তবুও বললাম তো, আমি একবার সময় করে দেখা করব। আর তাছাড়া পুলিশ তো দেখছে এই ম্যাটারটা। সময় তখন রাত 12টার আশেপাশে। রতিক্রিয়া সম্পূর্ণ হলে ক্লান্ত অবসন্ন সীমা আশ্রয় খোঁজে সৌভিকের বুকে। ওই লেডি অফিসার কিন্তু আমাদের পিছনে লেগে আছে। কেন? তোমাকে আজ কি জিজ্ঞেস করলো? এই অঙ্কিতের সঙ্গে আমার কতদিনের সম্পর্ক, কেমন ছিল সম্পর্ক, এই সব। এগুলো তো রুটিন কোশ্চেন, এত চাপ নেওয়ার কি আছে? না মানে, যদি আমাদের সম্পর্কের কথা জেনে যায়, ওই ইন্সপেক্টরের চোখ দেখলেই আমার কেমন যেন ভয় লাগে। আরে ধুর, পুলিশ অফিসারই তো, ভগবান তো না যে সব কিছু জেনে যাবে। এসো, আমার কাছে এসো। সৌভিক, আবার মানে? এই তো সবে রাত শুরু হলো।
সৌভিকের জোরের কাছে পরাস্ত হয়ে সীমা আবার বাহুডোরে ধরা দেয়। থানার ভেতর নিজের কেবিনে ফাইল হাতে এক মনে কি যেন ভেবে চলেছেন রোহিণী বাগচি। অঙ্কিতের পরিচিত মহল এবং বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করে বিশেষ কিছু জানা যায়নি। সকলেরই মোটামুটি একই কথা, অঙ্কিতের মতো ভালো ছেলে আর হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ভালো একটা ছেলের এই রকম পরিণতি হয় কি করে? অবশ্য ওর বন্ধুদের মধ্যে কয়েকজনের মতে সীমা নাকি অঙ্কিতের জীবনের একটা ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু প্রমাণস্বরূপ কেউই কিছু জানাতে পারেনি, আর প্রমাণ ছাড়া সবকিছুই ভিত্তিহীন। সুতরাং মোটের উপর কেস চলছে বেশ স্লথ গতিতে। মে আই কাম ইন ম্যাডাম? ম্যাডাম? হ্যাঁ 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 হ্যাঁ, এসো। আপনাকে খুব চিন্তিত লাগছে ম্যাডাম। না মানে আমি আপনাকে অনেকক্ষণ থেকেই ডাকছিলাম। চিন্তা তো একটু আছেই অরিত্র। বড় সাহেব কেসের আপডেট চেয়েছেন, কিন্তু সেইভাবে তো কিছুই এগোতে পারিনি এখনো। চার্জশিট জমা না পড়লে এই কেস আমার হাত থেকে বেরিয়ে যেতে পারে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। সীমার সঙ্গে কথা বলে কি বুঝলেন ম্যাডাম? বোঝার তো অনেক কিছুই ছিল অরিত্র। সদ্য বিরহ যন্ত্রণার প্রভাবটা একটু বোঝার চেষ্টা করছিলাম। ওনাকে দেখে তো খুব বিধ্বস্ত লাগলো। না মানে ওই কথাবার্তায় তো তেমনটাই মনে হলো। হ্যাঁ, সেই জন্যই হয়তো নিজেকে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে। বুঝলাম না ম্যাডাম। হাতের পেনটা আঙুলের মধ্যে দিয়ে ঘোরাতে ঘোরাতে রোহিণী জানালেন, সদ্য পেডিকিওর করা ছিল সীমার। সাজসজ্জার বিষয়ে আমার তেমন জ্ঞান নেই, কিন্তু যদি খুব ভুল না করে থাকি তাহলে বলবো খুব বেশি হলে ওটা 3 দিনের পুরনো পেডিকিওর। এতটা বুঝেও স্বল্প জ্ঞান বলছেন ম্যাডাম? সম্পূর্ণ জ্ঞান থাকলে তো আমি ওখানেই কিছু প্রশ্ন করতে পারতাম। তাহলে এখন কি করণীয়? সীমার সিরিয়াল রিপোর্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা, আর কি। আমার মনে হয় প্রতিমা দেবী ঠিকই বলেছিলেন। হতেই পারে অঙ্কিতের খুনের সঙ্গে সীমা সরাসরি জড়িত। হতে তো অনেক কিছুই পারে অরিত্র। সঠিক ক্লু না পেয়ে আমরা এখন কিছুই বলতে পারি না। কিন্তু অঙ্কিতের বডি কি একেবারে ভ্যানিশ হয়ে গেল? উইদাউট কর্পাস ডেলিক্টি কি এই কেসে কোনো সম্ভব? বডি পাওয়া যায়নি বটে, কিন্তু মাথা দেখে তো আইডেন্টিফাই করা গেছে। তার মানে এগোনোর একটা রাস্তা খোলা আছে। আমরা এখনো পর্যন্ত আর কোনো লিড পাচ্ছি না, সেটা অবশ্য আলাদা বিষয়, কিন্তু অঙ্কিতের মোবাইলের শেষ লোকেশন এই শহরের মধ্যেই। এটাও খুব সিগনিফিক্যান্ট। আচ্ছা, এটা কি হতে পারে না যে খুনি অন্য কোথাও মার্ডারটা করে ওই এলাকায় এসে মাথাটা ফেলে গেছিল? বডিটা হয়তো তার কাছেই আছে, অথবা অন্য কোথাও ফেলে দিয়েছে। মেবি, আর মেবি নট। আবার এটাও হতে পারে যে ভিকটিম আর খুনি পরিচিত। অঙ্কিতের কল লিস্টে তেমন সন্দেহজনক কোনো নাম্বার নেই, বেশিরভাগ তো বিজনেস কন্ট্যাক্ট। তুমি একটা কাজ করো অরিত্র, প্রত্যেকটা নাম্বারের ডিটেলস বের করো, দেন লেটস সি। আর হ্যাঁ, চারদিকে খোঁচর লাগিয়ে দাও। সব রেঞ্জের ক্রিমিনালদের ওপর নজর রাখো। হতেই পারে ওদের থেকেও আমরা বড় কোনো লিড পেয়ে যেতে পারি। রাত প্রায় 8টা বাজে। সেদিন কোনো একটা কারণে বাড়ি ফেরার জন্য ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন রোহিণী। এমন সময় একটা গাড়ি এসে ওর ঠিক সামনে থেমে যায়। কাঁচ নামিয়ে গাড়ির ভেতর থেকে ফিল্মি ভঙ্গিতে অরিন্দম বলে, ডু ইউ ওয়ান্ট আ লিফট ম্যাডাম? রোহিণী হেসে ফেললেন। কথা না বাড়িয়ে তিনি উঠে পড়েন গাড়িতে। সিট বেল্ট লাগানোর পর নিজেই মিউজিক সিস্টেম অন করে গাড়ির সিটে মাথা এলিয়ে দেন। ডান হাতে স্টিয়ারিং ধরে অপর হাতটা রোহিণীর হাতের উপর রেখে অরিন্দম জিজ্ঞাসা করে, আজ ইন্সপেক্টর ম্যাডাম একটু বেশি ক্লান্ত বলে মনে হচ্ছে। ক্লান্তিটা শরীরে নয় অরিন্দম, মনের। এনিওয়েজ, অর্কর কোনো খবর পেলে? একটু চুপ থেকে অরিন্দম উত্তর দেয়,
না, আরে ও মিসিং হওয়ার দিনও তো আমার সঙ্গে আড্ডা দিল, তখন সেরকম কিছু মনেই হয়নি। পুলিশকে জানানো হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, তা হয়েছে, আর আমার যতটা সম্ভব আমি সাহায্য করেছি। প্রথম দিকে আমার মনে হচ্ছিল ও হয়তো এমনি কোথাও গেছে, 2-1 দিনে ফিরে চলে আসবে। কিন্তু মিসিং ডায়েরি যখন হয়ে গেল, এখন তো মনে হচ্ছে বিষয়টা বেশ সিরিয়াস। তুমি কি কিছু গেস করতে পারছো অরিন্দম? মিউজিক সিস্টেমটা বন্ধ করে অরিন্দমকে জিজ্ঞাসা করলেন রোহিণী। আগে না ম্যাডাম, আপনি দয়া করে এবার এই পুলিশি জেরাগুলো বন্ধ করলে আমি খুশি হব। আজ কতদিন পর তুমি আমার পাশের সিটে বসলে বলো তো? অর্ককে নিয়ে এই মুহূর্তে আমার আর কোনো ইন্টারেস্ট নেই, আর তাছাড়া আলোচনাটাও খুব ডিস্টার্বিং। আচ্ছা বেশ, এবার তোমার অভিযোগগুলো বলতে শুরু করো। মিনুর কাছ থেকে তো রোজ শুনতে হয়, আজ না হয় তুমিই বলো। হ্যাঁ, সেই আর কি। আমি তো শুধু অভিযোগই করি তোমার কাছে। তবে হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে যে মিনু তোমার থেকে আমার বোন বেশি। সে আর বলতে। আচ্ছা বলছি যে আমারও কিন্তু একটা অভিযোগ আছে, বলতে পারি? নিশ্চয়ই, সব কাজ পরে, সবার আগে আপনার অভিযোগ শোনা। বলেন তো, গাড়ি সাইডে লাগাই? না মানে যদি কোনো পানিশমেন্টের ব্যাপার ট্যাপার থাকে আর কি, কান ধরে উঠবস বা ওই জাতীয় কিছু। রোহিণী অভিমানী সুরে অরিন্দমের হাতের দিকে তাকিয়ে বললেন, এত রাগ হয়েছে যে রিস্ট ব্যান্ডটা খুলে ফেলতে হলো? অরিন্দম নিজের হাতের দিকে তাকিয়ে জানায়, আরে না না, খুলে ফেলিনি। তুমি রাগ করো না প্লিজ, আসলে আমার কবজিতে একটু চোট লেগেছিল, সেই জন্য ওটা খুলে রেখেছি। ডান হাতটা এখনো ব্যথা আছে। ডাক্তার দেখিয়েছিলে? এখন হাত ঠিক আছে? তুমি আমাকে কেন কিছু জানাওনি? এতগুলো প্রশ্নের কোনো জবাব না দিয়ে অরিন্দম রাস্তার এক পাশে গাড়িটা থামিয়ে দিয়ে রোহিণীর চোখের দিকে তাকিয়ে বলে, আসলে তোমাকে বিরক্ত করতে ইচ্ছে করেনি। এত বিজি থাকো তুমি, মানে তার মধ্যে আর কি বলবো। দেখো, অনেক দিন আমরা একসঙ্গে সময় কাটাইনি রোহিণী। আজকের এই সময়টা আমি তোমার থেকে চাই, প্লিজ ফিরিয়ে দিও না। আবার কবে এমন চান্স পাবো সেটাই তো জানি না। আরে, উত্তর দেওয়া শুরু করতেই রোহিণীর ঠোঁটে ডান হাতের তর্জনী রেখে অরিন্দম বলে, আই নো ইউ আর টু বিজি, বাট স্টিল। আচ্ছা ঠিক আছে, আজকে নয়, এভাবে নয়। তুমি না হয় তোমার সময় মতো একটা দিন বের করো প্লিজ। ভালোবাসার মানুষটার চোখের দিকে তাকিয়ে তার এই প্রস্তাব এড়িয়ে যেতে পারলেন না রোহিণী। শান্ত স্বরে শুধু বললেন, আচ্ছা বেশ, আমি তোমাকে। হ্যাঁ অরিত্র, বলো। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, সীমার সিডিআর রিপোর্ট এসে গেছে। প্রতিমা দেবী হয়তো আমাদের ঠিক ইনফরমেশনই দিয়েছিলেন। সীমা মনে হয় একাধিক সম্পর্কে জড়িত রয়েছে। বাকিটা আপনি না হয় নিজেই দেখে নেবেন। ওয়েট, আমি এক্ষুনি আসছি। কথা শেষ করে ফোন রেখেই ইন্সপেক্টর বাগচি অরিন্দমকে বলেন, অরিন্দম প্লিজ আমাকে একটু থানায় পৌঁছে দাও। এখন? ইয়েস, নাও। অরিন্দমের আপত্তি রোহিণীর কাজের কাছে কখনোই জিততে পারেনি, তাই নিরুপায় হয়ে গাড়ি ঘোরালো অরিন্দম। সীমার সিডিআর রিপোর্ট হাতে নিয়ে দেখলেন মিস বাগচি। অরিত্র এবং তার টিম সীমার গতিবিধির ওপর ক্রমাগত নজর রেখে এবং বেশ কিছু লোকের সাথে কথা বলে জানতে পারে যে সে শুধু একাধিক পুরুষের সাথে সম্পর্কে লিপ্তই নয়, বেশিরভাগ ক্ষেত্রে সেই সম্পর্ক শারীরিক চাহিদা মেটানো পর্যন্ত এগিয়ে যেত। অরিত্র জিজ্ঞেস করে, ম্যাডাম, এই মেয়েটা কিন্তু পেটের দায় এমনটা করতো না, ওর স্বভাবই এমন। তুলে আনবো? ওয়েট, লেট মি থিঙ্ক ফার্স্ট। সীমা নন্দীকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি, কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট পেতে গেলে এখনো কিছু এভিডেন্স লাগবে যে। এনিওয়েজ, কাল দুজনের জিজ্ঞাসাবাদ হবে, কিন্তু মুখোমুখি নয়,
সীমা এবং সৌভিকের কল ডিটেলস আর টিমের দেওয়া ইনফরমেশন থেকে শুধু এইটুকু নিশ্চিত হওয়া যায় যে ওদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক চলছে, আর সেটা বেশ অনেক দিন থেকেই। কিন্তু সেটা কি ওই মেয়েটাকে অপরাধী প্রমাণ করার জন্য এনাফ? অরিত্র, তোমার মনে আছে নিশ্চয়ই যে প্রতিমা দেবী বলেছিলেন যে অঙ্কিত একবার নাকি ওনাকে জানিয়েছিল কোনো এক বেইমানির কথা। মনে আছে ম্যাডাম, আর সেই কারণেই তো কেসটা আরও সহজ হয়ে গেল আমাদের কাছে। অঙ্কিত ওদের দুজনের পথের কাটা ছিল, সরিয়ে দিয়েছে ব্যাস। আর সম্পর্কের কথা বলছেন ম্যাডাম, এখন তো বেইমানি করাটা ট্রেন্ডিং হয়ে গেছে। কে কার পিছনে কখন ছুরি মারতে পারে সে না হয় বুঝলাম অরিত্র, কিন্তু তাই বলে এতটা নির্মমতা? দেখো, অঙ্কিতের মাও কিন্তু একই সন্দেহ করেছেন। তার কারণ এই নৃশংসতা। এই সৌভিকের তো কোনো ক্রাইম হিস্ট্রিও নেই, আর আমার কাটা মাথাটা দেখে একবারও কিন্তু মনে হয়নি যে এটা কোনো অনভিজ্ঞ হাতের কাজ। তাছাড়া ডক্টর রায়ও সেটা কনফার্ম করেছেন। খুব দক্ষ হাতের কাজ না হলেও এটুকু বোঝা যায় যে ওয়েপনটা ঠিকঠাকভাবে ইউজ করার চেষ্টা হয়েছে। সীমা আর সৌভিক মিলে যদি অঙ্কিতকে সরাবার সিদ্ধান্ত নিয়েও থাকে, তাহলেও কি ওরা এতটা রিস্ক নিতে যাবে? আর যদি সেটা হয় তাহলেও তো... অরিত্রর সাথে কথা বলতে বলতে রোহিণী যেন নিজের চিন্তাতে হারিয়ে গেলেন। কিছুটা আপন মনেই তিনি বললেন, অঙ্কিতার কল হিস্ট্রি থেকে পাওয়া সমস্ত নাম্বারের ডিটেলস তো দেখলাম। আমাদের কাছেই একটাই লিড এখন, ওটা ধরে এগোনো ছাড়া তো আর কোনো উপায় নেই। একটা সিগারেট ধরিয়ে রোহিণী তাতে একটা টান দিয়েই চমকে উঠে অরিত্রকে বললেন, ও মাই গড, আরো একটা লিড তো আমাদের হাতের কাছেই আছে। কি জানি আমরা কি করে ওটা ভুলে গেলাম। সীমা নিজে তো আগে একজন নার্স ছিল। ইয়েস ইয়েস ম্যাডাম, এইবার পাওয়া গেছে। কাল তো তাহলে সব ফাঁস হয়ে যাবে। কোনো তাড়াহুড়ো নয়, ওদের কাল শুধু ইন্টারোগেশন হবে। একদিন পর রিমান্ড রুমে সীমাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন মিস বাগচি। অফিসারের সামনে চেয়ারে বসে সীমা মেঝেতে পায়ের নখ ঘষে চলেছে। রোহিণী সেটা লক্ষ্য করে বললেন, সদ্য পেডিকিওর করার নখ ওইভাবে ঘষলে নষ্ট হয়ে যাবে তো। অফিসারের কথা শুনে সীমা অপ্রস্তুত হয়ে পড়ে। আমতা আমতা করে বলার চেষ্টা করে, কই কই না তো। সোজা কথা সোজাভাবেই শুরু করা যাক তাহলে। ইন্সপেক্টর বাগচির সরাসরি প্রশ্ন। উপায়ান্তর না দেখে সীমা মাথা নেড়ে সম্মতি জানাতে বাধ্য হয়। তাহলে মিস সীমা, আগের দিন আপনি বলেছিলেন অঙ্কিতের সঙ্গে আপনার ভীষণ ভালো সম্পর্ক। শুধু তাই নয়, সে নাকি আপনাকে খুব ভালোবাসত, তাই তো? সীমা এবারেও নিঃশব্দের সম্মতি জানায়। তাহলে আপনারা বিয়ে করেননি কেন? আসলে আমাদের খুব শিগগির বিয়ের প্ল্যান ছিল। আমি ওকে প্রায়ই বিয়ের জন্য বলতাম, কিন্তু ওর কিছু পার্সোনাল প্রবলেম ছিল যেগুলোর জন্যই ও বিয়ে করতে পারছিল না। মানে অঙ্কিত এটাই বলেছিল। কি প্রবলেম? আপনার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করেছিল। কি এমন সিরিয়াস সমস্যা ছিল? না, আমাকে কিছু বলেনি। সে কি, এত কাছের একজন মানুষকেও জানায়নি? আর আপনিও কিছু জানতে চাননি? সৌভিক নিশ্চয় জানতো। সেটা তো আমার জানার কথা নয় ম্যাডাম, আপনি ওকেই না হয় জিজ্ঞেস করুন। তাহলে ফোনে ঘন্টার পর ঘন্টা ধরে আপনার সঙ্গে সৌভিকের কি কথা হতো জানতে পারি কি? কথাটা শোনা মাত্র মুহূর্তের মধ্যে সীমার মুখের হাবভাব পাল্টে যায়। কপালে যেন বিন্দু বিন্দু ঘাম জমতেও দেখা যায়। প্রবল চেষ্টা সত্ত্বেও গলার স্বর কেঁপেই যায় সীমার। না মানে ও তো আমার বন্ধুর মতো। আমি ওকে সব সমস্যার কথা বলতাম মাঝে মাঝে। জলের গ্লাসটা সীমার দিকে এগিয়ে দিয়ে অফিসার বললেন,
জলটা খান। সীমা গ্লাসে চুমুক দিতেই মিস বাগচি বললেন, তার মানে এই বলতে চাইছেন আপনি যে সৌভিকের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই? পরশুদিন সৌভিক আপনার সঙ্গে দেখা করেনি, তাই তো? কারোর সঙ্গে দেখা করার মানে কি? কি প্রমাণ হয় অফিসার? না না, আমি সেটা বলতে চাইছি না। আসলে আমিও বোঝার চেষ্টা করছি বিষয়টা। তবে কি বলুন তো, আপনি হয়তো নিজেও জানেন না যে একটা বাড়ির ড্রাইভার এবং কাজের লোক সেই বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বাড়ির খাটের নিচে পড়ে থাকা অন্তর্বাস পর্যন্ত সব খবরই রাখে। তার মানে আপনি এখন বাড়ির কাজের লোকের কথায় আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছেন? না, ঠিক তা নয়। আসলে জানেনই তো, পুলিশের কাজই তো সন্দেহ করা। এমন সময় সহকারী অফিসার অরিত্র এসে ইন্সপেক্টর বাগচিকে জানায়, ম্যাডাম, সৌভিক স্বীকার করে নিয়েছে মিস সীমার সঙ্গে সম্পর্কের কথা, আর আমরা সেটা রেকর্ড করে নিয়েছি। রোহিণী এবারে নিজের চেয়ার থেকে উঠে সীমার কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করেন, এবার কি বলবেন ম্যাডাম? সীমা এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা না করে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে স্বীকার করে, বেশ করেছি, যা করেছি বেশ করেছি। অঙ্কিত এনাফ ছিল না আমার কাছে, আমার নিট পূরণ করার ক্ষমতা ছিল না ওর, সেই জন্যই আর সেই জন্যই বুঝে অঙ্কিতের ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন? আমার কিছু করার ছিল না। মানেটা কি? বেইমানি করতে বাধ্য হয়েছিলেন নাকি? অঙ্কিতের জেদের কাছে আমাকে হার মানতে হতো। ও কোনো দিন নিজের প্রবলেম স্বীকার করতো না। আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, খুব ঝগড়া হতো আমাদের মধ্যে। এর মধ্যে সৌভিকের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সৌভিকের সাথে কথা বললে নিজেকে যেন হালকা মনে হতো, কেমন যেন একটা মুক্তির স্বাদ পেতাম। ধীরে ধীরে আরো বেশি করে সৌভিকের সাথে কথা বলতে শুরু করি, ওর সাথে ভালো থাকতাম আমি। তাই? আপনি জানেন আপনি যখন কথা বলেন কি বলেন? আই মিন, ডু ইউ হিয়ার ইয়োর সেলফ? আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে যে শুধু অঙ্কিত বা সৌভিক নয়, এরকম আরও বেশ কিছু জনের সাথে সুখের হদিশ পেয়েছিলেন আপনি। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। অঙ্কিত কবে জানতে পারে এসব? আমার ধারণা নিজের ভাইয়ের সাথে প্রেমিকাকে শেয়ার হতে দেখেই অঙ্কিত তার মাকে বলেছিল যে ওর সাথে বেইমানি হয়েছে। আসল ঘটনাটা কি? বেশি দিন আমরা ওর থেকে কিছু লুকিয়ে রাখতে পারিনি। একদিন অঙ্কিত আমার বাড়িতে এসে প্রচন্ড সিন ক্রিয়েট করে। সে না হয় বুঝলাম, কিন্তু সৌভিক বা অঙ্কিত ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের কারণটা কি ছিল? সেটাও কি বাধ্য হয়ে নাকি? সীমা এবারে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে থাকে। থানার বাইরে দাঁড়িয়ে ইন্সপেক্টর বাগচি এক মনে কি যেন ভেবে চলেছেন। এমন সময় অরিত্র এসে বললেন, আপনার প্ল্যানটা কিন্তু জবরদস্ত ছিল ম্যাডাম। হ্যাঁ, কিছু বললে অরিত্র? বলছিলাম যে আপনার প্ল্যান যে এত সহজে কাজে লেগে যাবে আর সেটা কিন্তু ভাবাই যায়নি। সৌভিকের মুখ খোলার প্রয়োজনই হলো না, আর আমরা ওরই স্বীকারোক্তির গল্পটা ফেদে সীমার কাছ থেকে আরামসে কথা বের করলাম। তার মানে কখনো কখনো মিথ্যেও সত্য উদ্ঘাটনে সাহায্য করে। কিন্তু ম্যাডাম, সীমার কাজের মেয়েটা তো আমাদের সামনে তেমন কিছু জানায়নি। এসব কাজে ট্রিক লাগে। বুঝলাম না ম্যাডাম। আরে পুলিশ দেখে এরা ভয় পেয়ে যায়। আমি সিভিল রেসে সীমার কাজের লোকের সঙ্গে দেখা করে কথা বলেছিলাম।
সেখান থেকেই তো অনেক কিছু জানতে পারি। একবার আমাকে তো জানাতে পারতেন ম্যাডাম। তুমি তখন এদিককার কাজে বিজি ছিলে। হ্যাঁ, সেটাও ঠিক। পুরো ঘটনাটা একবার বলুন। 1 মিনিট, একটা সিগারেট ধরাবো, তারপর বলবো। অঙ্কিতের সঙ্গে সীমার তুমুল অশান্তির কথা আমি সীমার থেকেই জানতে পারি। অশান্তিটা অবশ্য শুধুমাত্র সৌভিককে নিয়ে ছিল না, সৌভিক ছাড়াও তো সীমার বহু ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, ওটাই তার অভ্যেস। শি ইজ আ কাইন্ড অফ নিম্ফোম্যানিয়াক। সো সেটাও অঙ্কিতের একটা সমস্যা ছিল। টুম্পা জানায় যে সীমার নাকি একটা বড় অসুখ আছে, যার জন্য নাকি মাঝে সাঝে মেডিকেল হেল্পও লাগে তার। টুম্পার সাহায্যে একটা প্রেসক্রিপশনও পেয়ে গেলাম। সেটার সূত্র ধরে ডক্টর সুমিতা বর্মনের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওনার পেশেন্ট মানে সীমা হাইপার সেক্সুয়ালিটিতে ভুগছে। শালা, এত কিছু! এরকম রোগী যদি আমি একটা পেতাম। বি সিরিয়াস অরিত্র। সরি ম্যাডাম। হ্যাঁ, সিরিয়াস বলতে মনে পড়লো, একটা মারাত্মক খবর পাওয়া গেছে। সাহেবপুল এলাকার কাছে কাল রাস্তার কিছু কুকুর একটা লোককে ভয়ানকভাবে অ্যাটাক করে। কিছুক্ষণের মধ্যে আশেপাশের লোকজন এসে পড়লে কুকুরগুলো পালিয়ে যায়। তবে ভিকটিমের শেষ রক্ষা হয়নি, হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। বডির বেশ কয়েকটা জায়গা থেকে মাংস খুবলে নিয়েছে কুকুরগুলো। কি বললে? সাহেবপুল এলাকায় এই দুর্ঘটনা? হ্যাঁ ম্যাডাম। পরদিন প্রায় 11:30 বাজে। অরিন্দম এক রাশ মন খারাপ নিয়ে খাটের পাশে রাখা টেবিলের উপর থেকে রোহিণীর ছবিটা হাতে নিয়ে দেখতে থাকে। হঠাৎ পকেটে থাকা ফোনের আওয়াজে ধ্যান ভঙ্গ হয় তার। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখতেই মুখে একটা খুশির আভা ফুটে ওঠে। রোহিণী কল করেছে। কল রিসিভ করতেই মোবাইলের অপর প্রান্ত থেকে ভেসে আসে, মোবাইল হাতে নিয়েই বসেছিলে নাকি? নাকি জানতে যে আমি এখন কল করব? সত্যি কথা বললে তো তুমি বিশ্বাস করবে না। না না, বলো প্লিজ, আমি আজ শুনতে চাই। তোমাকে মিস করছিলাম। মি টু। আই এম রিয়েলি সরি। আমি ভীষণ ক্লান্ত অরিন্দম। আই নিড সাম ব্রেক। ক্যান ইউ প্লিজ হেল্প মি? কি হয়েছে রোহিণী? হোয়াট হ্যাপেন্ড? মানে তোমাকে তো এইভাবে কখনো ভেঙে পড়তে দেখিনি আগে। আসলে কাজের জায়গায় একের পর এক হতাশা আসছে। আমার সত্যি খুব একা লাগছে, ভালো লাগছে না কিছু। ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আমি তো আছি নাকি। কিন্তু তুমি আবার স্মোক করছো। তুমি কি করে বুঝলে? বুঝতে গেলে মন লাগে। মেবি তোমাকে আমি তোমার চেয়েও একটু বেশি চিনি, কাজেই আমি বুঝবো না তো আর কে বুঝবে বলো। তবে এবার কিন্তু আমার রাগ হচ্ছে। তোমাকে আমি অনেকবার মানা করেছি রোহিণী। রাগ করো না অরিন্দম। আর কেউ না জানুক, তুমি তো জানো কেমন চাপ পড়ে মাথায়। অনেক সময় এটাই আমার অক্সিজেন হয়ে ওঠে, আমাকে বাঁচিয়ে রাখে। যাই হোক, ওসব কথা ছাড়ো। শোনো না, লং ড্রাইভে যাবে? মাই গড, রিয়েলি? তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমি বলছি। বিকজ আই নিড ইউ অরিন্দম। তাই নাকি? যদি আমার খুশিটা তোমাকে এখন দেখাতে পারতাম রোহিণী। তোমার সাথে যে কোনো জায়গায় যেতে আমি রাজি আছি। একটু ওয়েট করো, এখনই পৌঁছচ্ছি। এই না, প্লিজ এরকম পাগলামো করো না। কাল আমরা লং ড্রাইভে যাব। একদম। তবে হ্যাঁ, কাল যদি প্ল্যানটা ক্যান্সেল হয় তবে কিন্তু আমি তোমাকে তোমার থানা থেকে তুলে নিয়ে আসবো। পুলিশের সঙ্গে গুন্ডামি? সেটা করতেই হবে, কারণ পুলিশ আজকাল আমার সঙ্গে বড্ড বেশি অন্যায় করছে। বললাম তো বাবা, সরি। কালকের প্ল্যান ফুলফিল হলে তবেই কিন্তু এই সরিটা অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা বাবা, বেশ তাই হবে। চলো ঘুমাও এখন। টাটা। লাভ ইউ। রোহিণী থানায় পৌঁছতেই অরিত্রর মুখোমুখি হলেন। ম্যাডাম, সীমা বা সৌভিকের পেট থেকে কিছুতেই কথা বের করা যাচ্ছে না। ওইভাবে কথা বেরোবেও না অরিত্র। ওদের মোবাইলের ট্র্যাক রেকর্ডে যে অন্য কিছু বলছে।
অ্যাকচুয়ালি ওরা ঠিকই বলেছে, দুজনেই সেদিন অন্য কোথাও ছিল। সীমা আর সৌভিকের কাছে ক্লিয়ার অ্যালিবাই আছে, ওদেরকে ছেড়ে দিতেই হবে। এইভাবে কাউকে আটকে রাখা যায় না। আপনি বলতে চাইছেন যে খুনি কোনো থার্ড পার্টি? মেবি আর মেবি নট। আচ্ছা অরিত্র, হাইড্রোজেন পেরক্সাইড কি কাজে লাগতে পারে? হ্যাঁ, ক্লিনিংয়ের কাজে লাগে। আমিও সেটাই জানি। কেন ম্যাডাম, আবার কি কোনো লিড পেলেন নাকি? না না, আপাতত না, তবে আশা করছি খুব শিগগির পাবো। আমাদের একটু বলুন ম্যাডাম, কি প্ল্যান করছেন? তোমাকে যে কাজটা দিয়েছি সেটা করো। সীমা আর সৌভিকের পরিচিতদের খোঁজ নাও, কারো কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না। ইয়েস ম্যাডাম। একমাত্র মাথা ছাড়া অঙ্কিতের শরীরের কোনো অংশের কোনো খোঁজ পাওয়া যায়নি। সঠিক প্রমাণের অভাবে সৌভিক এবং সীমাকে ছেড়ে দেওয়া হয়। রোহিণী বাগচির হাত থেকে কেসটা প্রায় যেতে চলেছে। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। অপরাধের ইতিহাসে এই রকম অনেক কেসই তো অসম্পূর্ণ রয়ে গিয়েছে। রোহিণী বাগচির এই কেসটারও কি সেই পরিণতি ঘটতে চলেছে? ভবিষ্যৎ বলবে এর উত্তর। অরিন্দম, তুমি ঠিকই বলেছিলে, এই চাকরি সত্যি আমার জন্য নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই চাকরি ছেড়ে দেব। কি বলছো কি তুমি? আমি কিন্তু সেদিন তোমাকে সত্যি সিরিয়াসলি চাকরি ছাড়ার কথা বলিনি রোহিণী। তুমি কি আমার কথাতে? আরে না না, এটা আমার সত্যিই মনে হয়েছে। আমি বাধ্য হয়ে কিছু করছি না, বাড়িতেও তো জানিয়েছি। আসলে কি বলতো, এত টেনশনে থাকতে হয় আমাকে সব সময় যে আমার ব্যক্তিগত জীবন, সোশ্যাল লাইফ সব কিছু যেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মা সারাদিনে কি করছে, কখন খাচ্ছে, ওষুধগুলো ঠিকমতো নিচ্ছে কি না, এসব দেখারও সময় হয় না। মিনু একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কোর্স করছে, এরপর ও কি করবে, ওর লাইফের কি প্ল্যান আছে, সেগুলো দিদি হিসাবে আমার জানা কর্তব্য। কিন্তু দেখো, আমার জীবনটাই অন্যরকম হয়ে গেছে। তুমি ঠিকই বলেছিলে অরিন্দম, সারা জীবন একটা মেয়ের পক্ষে এই চোর ডাকাত খুনির পিছনে ধাওয়া করাটা সম্ভব নয়। অনেক ভেবেছি এসব নিয়ে। তা তুমি কি এই কারণেই আমার থেকে দুদিন দূরে দূরে ছিলে? হ্যাঁ, আমার সত্যি নিজেকে সময় দেওয়ার প্রয়োজন। একটা কথা বলি, এসব নিয়ে যত ভাববে তত মাথা খারাপ হবে। তোমার সঙ্গে কতদিন ভালো করে সময় কাটাইনি বলো তো? কাল পরশু করে একদিন বেরোনো যাক। অফকোর্স, একটা ক্যান্ডেল লাইট ডিনার হলে কেমন হয়? লং ড্রাইভ থেকে সোজা ক্যান্ডেল লাইট ডিনার? ইয়েস, তুমি ফ্রি আছো কিনা বলো? নিশ্চয়ই নিশ্চয়ই, ফ্রি তো থাকতেই হবে। বলো, আর কোথায় যাব আমি? কিন্তু ব্যাপার হচ্ছে ডিনারটা কোথায় এবং কবে? শোনো না, বলছি ডিনারের ব্যবস্থাটা মিনু করে দেবে। তুমি তো জানোই আমার বোন এখন ছোটখাটো ইভেন্ট অ্যারেঞ্জ করে, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। আমার তো একেবারে হ্যাপিনেস ওভারলোডেড অবস্থা। বাহ, তা তোমরা দু বোন কি আজ শুধুই আমাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছো? ইয়েস, শিওর। রাখছি। শহর থেকে একটু দূরে নিরিবিলিতে একটা ছোট্ট রিসর্টে রোহিণীদের ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে মীনাক্ষী। আসার পথে অরিন্দম অসংখ্যবার বলেছে তার খুশির কথা। রোহিণীর সাথে একদিন লং ড্রাইভ, একদিন ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান, এসব নিয়ে সে যেন আলাদাই একটা জগতে চলে গিয়েছিল। গোধূলি নামের এই রিসর্টের পরিবেশ সত্যিই অসাধারণ। হয়তো শহরের বাইরে হওয়ার জন্য মানুষের ভিড় একটু কম এখানে। ভেতরে একটা ওপেন গার্ডেন রয়েছে, পাশেই একটা ছোট্ট নদী, সেখানে আবার নৌকা বিহারের ব্যবস্থাও রয়েছে। গার্ডেনে একটা সুন্দর জায়গা বেছে সেখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। একটা টেবিলের দুই প্রান্তে বসে আছে রোহিণী এবং অরিন্দম, আর তাদের মাঝে ওয়াইনের গ্লাস দুটো যেন সন্ধ্যাটাকে আরো মায়াবী করে তুলেছে। তুমি আমাকে এই সারপ্রাইজ দেবে এতটা সত্যিই ভাবতে পারিনি রোহিণী।
ভালোবাসার কাছে শেষ পর্যন্ত আমি হেরে গেলাম। আমার সে কি, হেরে যাওয়া বলছো কেন? কারণ সেই হেরেই তো গেলাম, বলো। নিজের ভালোবাসার কাছে হারটা তো জয়ের থেকেও বড়। অবশ্য সে জায়গায় আমি তোমার থেকে একটু বেশি এগিয়ে, কারণ আমি প্রথম থেকেই তোমার কাছে হেরে বসে আছি। সেটা ঠিক বলেছ, তবে একটা জায়গায় আমি জিতে গেছি, জানো? কিসে? চাকরি ছাড়ার আগে একটা কেস আমি সলভ করতে পারলাম না। সেটা যেমন আমার জীবনের একটা অন্যতম হার, তবে একটা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেয়ে আমিও জিতে গেছি। এই বলে রোহিণী অরিন্দমের রিস্ট ব্যান্ডটি তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার সেই হারিয়ে যাওয়া রিস্ট ব্যান্ড। খুব একটা নিশ্চিত হওয়া গেল না, কিন্তু রোহিণীর মনে হলো অরিন্দম যেন একটু চমকে উঠল। কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ভীষণ আশ্চর্য হয়ে সে প্রশ্ন করে, এটা তুমি কোথায় খুঁজে পেলে? তুমি ঠিক যেখানে হারিয়েছে বলে মনে করছিলে সেখান থেকেই পাওয়া গেছে। অরিন্দম খুব শান্তভাবে দুটো গ্লাসে ওয়াইন ঢেলে এক চুমুক দিয়ে রোহিণীর দিকে অপর গ্লাসটা এগিয়ে দেয়। মিস বাগচি গ্লাসে চুমুক দিয়ে কিছুক্ষণ অরিন্দমের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, তাহলে অরিন্দম, তুমি বলবে নাকি আমি? অরিন্দম আরো শান্তভাবে নিজের গ্লাসের ওয়াইনে একটা বড় চুমুক দেয়। এরপর একবার চারিপাশে তাকিয়ে নিয়ে একটা শীতল কণ্ঠস্বরে রোহিণীকে বলে, আমি না বললে কি তুমি বলবে না? আর তাছাড়া আজ তুমিই বলো, আমি শুনি। অন্য সময় তো আমিই বলি। অর্থাৎ রোহিণীর সন্দেহই সঠিক প্রমাণিত হয়। আরও দুটো চুমুক দিয়ে মিস বাগচি ওনার ওয়াইনের গ্লাসটি খালি করে বললেন, বেশ, তাহলে তাই হোক, আমিই বলি। তোমার সঙ্গে সেদিনের লং ড্রাইভটা সত্যি খুব সুন্দর ছিল। আমার জীবনের অন্যতম সেরা একটা দিন, একদম স্পেশাল। অবশ্য স্পেশাল হওয়ার কারণ শুধু তুমি ছিলে না, আরও একটা কারণ ছিল। কি বলো তো সেটা? ওই দিন আমি একবার আবদার করতে তুমি কোনো আপত্তি না করে আমাকে তোমার গাড়ি ড্রাইভ করতে দিয়েছিলে, মনে আছে? তোমার নিশ্চয়ই এটাও মনে আছে যে সাহেবপুলের কাছে আমি স্মোক করার জন্য একবার গাড়ি থামিয়েছিলাম। সেই সময় তুমি একটা জিনিস লক্ষ্য করেছিলে কি? ওখানকার কুকুরগুলো কেমন আমার দিকে তেড়ে এসেছিল, পারলে আমাকে খেয়েই ফেলে। ওই সময় তুমি না থাকলে জানি না কি হতো, ভয় পেয়ে গেছিলাম একটু। অবশ্য সেটার কারণও আছে। এই এলাকার কুকুর সম্পর্কে একটা রিপোর্ট আগেই আমাদের কাছে ছিল। বেশ কিছুদিন আগে ওখানে একজন কুকুরের আক্রমণে মারা যায়। জাস্ট ভাবো একবার। তবে তোমার স্কিল দেখে আমি অবাক হয়ে গেছিলাম ওই দিন। তুমি কি সুন্দরভাবে কুকুরগুলোকে শান্ত করেছিলে বলো তো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি তো কোনোদিনই পেট লাভার ছিলে না, তাহলে ওই ডেঞ্জারাস অ্যানিমালগুলোকে সেদিন শান্ত করলে কি করে? তারপরের কথাগুলো বলি। তুমি তো জানোই আমার লাস্ট কেসটা নিয়ে আমি একদম ঘেঁটেছিলাম। এখনো যদিও পুরোপুরি সলভ হয়নি, তো কেসটা নিয়ে যখন মাথার ভিতরে তালগোল পাকিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি একটা খবর পেলাম। অর্কর মোবাইলের ট্র্যাক রেকর্ড থেকে জানতে পারি যে ওর মোবাইলের লাস্ট লোকেশন ছিল এই সাহেবপুল। ওদিকে অঙ্কিতের কল ডিটেলস থেকে তোমার ফার্মেসির নাম্বার পেলাম। এখন সেটা তো অস্বাভাবিক কিছু নয়, সেটা হতেই পারে, কারণ তোমরা দুজনেই তো একই প্রফেশনের মানুষ। সে কারণে দুজনের মধ্যে পরিচয় থাকতেই পারে। কিন্তু সেদিন আমার সব থেকে অস্বাভাবিক কোন জিনিসটা লেগেছিল জানো? তোমার গাড়ির মধ্যে হাইড্রোজেন প্যারক্সাইডের কন্টেনারটা। এই কেমিক্যালটা তোমার কাছে পাবো সেটা এক্সপেক্ট করিনি। বাই দ্য ওয়ে, তুমি আবার জানতে চাইবে না তো যে আমি কি করে তোমার গাড়ির মধ্যে প্যারক্সাইডের খোঁজ পেলাম? আসলে আমার প্রফেশন আমাকে এসব ছোটোখাটো কাজ আরামসে করতে শিখিয়েছে। যাই হোক, আমি কতগুলো ছোট ছোট পয়েন্ট এক এক করে মেলানোর চেষ্টা করলাম। সাহেবপুলের কুকুর, তারপর তোমাকে দেখে কুকুরগুলোর শান্ত হয়ে যাওয়া, অর্কর নিখোঁজ হওয়া, অঙ্কিতের মার্ডার, আর সবার শেষে তোমার গাড়িতে পাওয়া হাইড্রোজেন প্যারক্সাইড। জাস্ট লাইক জয়নিং দ্য ডটস।
কিন্তু মেলাতে চাইলেই তো সহজে মেলানো যায় না অরিন্দম। একটা জিনিস কি জানো, পুলিশি তদন্ত সবসময় থ্রিলার গল্পের মতো হয় না। আমাদের কাজের একটা ধরন থাকে, একটা প্যাটার্ন বলতে পারো, আর সেটা এতটাই ইউজফুল যে প্রায় সব রকমের অপরাধমূলক কাজকর্ম সেই প্যাটার্নে ধরা দেয়। একজন ক্রিমিনাল কোথাও না কোথাও কিছু না কিছু একটা ভুল করেই থাকে। যে করে হোক একটা সূত্র যদি হাতে চলে আসে, তাহলে তার পরের কাজগুলো তো অনেক ইজি হয়ে যায়। আমার এই কেসটাতে কিছু জিনিস একদম চোখের সামনে পড়েছিল, একদম ইজিলি অ্যাভেলেবল। সেই জন্যই হয়তো শুরুতে কোনো সন্দেহই করতে পারিনি। এই যেমন ধরো তোমার সাথে যদি একবার অঙ্কিতের ব্যাপারে কথা বলতাম তাহলে, কিন্তু ওই যে মনেই হয়নি একবারও। একদিন খবর আসে সাহেবপুলে কিছু কুকুর একটা মানুষকে মেরে ফেলেছে। ঠিক করলাম যে ওখানে গিয়ে দেখবো একবার। যদিও কেসটা আমার আন্ডারে ছিল না, কিছু কিছু কাজ আবার আনঅফিশিয়ালি করতে হয়, জানোই তো। অরিত্রকে সঙ্গে নিয়ে গেলাম একদিন সেখানে। চারদিকটা একটু ভালো করে খুঁজে দেখতেই নেক্সট সারপ্রাইজটা পেলাম, তোমার এই রিস্ট ব্যান্ডটা প্লেস অফ অকারেন্সের আশেপাশেই ছিল। আর তার সাথে কি পেলাম বলো তো? তুমি বিশ্বাস করবে না, কয়েকটা হাড়ের টুকরো, মানুষের হাড়। এরপর আর কোনো রকম ভাবনা চিন্তা না করে ফিরে গেলাম পুলিশি পদ্ধতিতে। বেশি বিবরণে গিয়ে লাভ নেই, শুধু এইটুকু জানাই যে ঘটনাস্থল থেকে পাওয়া হাড়ের টুকরোগুলোর যে ডিএনএ রিপোর্ট এলো তার একটার সাথে অঙ্কিতের ডিএনএ ম্যাচ করে গেছে। বাকিগুলো অবশ্য এখনো আইডেন্টিফাই করা যায়নি। ততক্ষণে মিস্টার অরিন্দম রায়ের মোবাইলের ট্র্যাক রেকর্ড আমি পেয়ে গেছি। আর সেটা শুধু সারপ্রাইজিং নয়, রীতিমতো শকিং। অঙ্কিতের মোবাইল টাওয়ারের লাস্ট লোকেশন আর সেই একই সময় তোমার মোবাইলের লোকেশন সেম। আমি ঠিক জানি তো অরিন্দম? রোহিণী যতক্ষণ কথাগুলো বলছিলেন ততক্ষণ অরিন্দমের দৃষ্টি ছিল একদম স্থির এবং মুখে ছিল একটা শান্ত হাসি। শুধু তাই নয়, তার হাবভাব ছিল বেশ অস্বস্তিদায়ক। নদীর ধারে শান্ত পরিবেশে সন্ধ্যার আবহাওয়াটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। রোহিণী কথা শেষ করে অরিন্দমের দিকে এক টানা চেয়ে থাকলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। বেশ কিছুক্ষণ পর মৌনতা ভাঙলেন রোহিণী নিজেই। জিজ্ঞেস করলেন, এবার তুমি বলো। ওয়াইনের গ্লাসে লম্বা চুমুক দিয়ে গ্লাস খালি করে অরিন্দম পাল্টা প্রশ্ন করে, কি বলবো? বডিগুলো কোথায়? গ্লাসে নতুন করে ওয়াইন ঢালতে ঢালতে অরিন্দম বলে, রোহিণী, এই জন্যেই কলেজে এতগুলো ছেলে তোমাকে পেতে চাইতো। সত্যিই তো, এইরকম ইন্টেলিজেন্ট একটা মেয়েকে কে না পাশে পেতে চায় বলো? জিনিয়াস, ইউ আর জাস্ট লাইক আ ডার্লিং। অরিন্দম, বডিগুলো কোথায়? ইতিমধ্যে রোহিণীকে দেখে ওর সহকারী অফিসার অরিত্র এবং আরো কয়েকজন কনস্টেবল যারা সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তারা সজাগ হয়ে যান। এদিকে অরিন্দম কিন্তু প্রায় নির্বিকার। একটু মুচকি হেসে সে বলে, বডি বডি কেন বলছো রোহিণী? ওগুলো তো রাস্তার ওই অবলা প্রাণীগুলোর খাবার মাত্র। তুমি তো বারবার করে বলতে যে কুকুরদের ভালোবাসতে, ওরা কখনো বেইমানি করে না, তাই আমি ওদের একটু ভালোবাসার চেষ্টা করেছি মাত্র। মানে? বাহ, তুমি এতটা বুদ্ধিমতী, কিন্তু এই সিম্পল ব্যাপারটা ধরতে পারছো না? কাম অন সুইটহার্ট। ইট মিন্স তুমি অঙ্কিতের বডি কেটে ওই কুকুরগুলোকে খাইয়ে দিয়েছো, ইজ ইট? কারেক্ট, বাট তোমার এখানে একটা ছোট্ট ভুল আছে, সেটাকে ঠিক করে দিই। অঙ্কিতের সাথে আরো একটা নাম অ্যাড হবে।
অর্ক। পুলিশের চাকরি করার সুবাদে অপরাধ জগতের নানা প্রকার ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন বারে বারে হয়েছে রোহিণী। কিন্তু আজকে সে যা শুনছে তা তো অবিশ্বাস্য। নিজের উপর অসম্ভব নিয়ন্ত্রণ ক্ষমতা থাকার জন্যই হয়তো তিনি অরিন্দমের মতো একজন ক্রিমিনালের সাথে সেদিন যুঝতে পেরেছিলেন। এসব কেন করলে অরিন্দম? সবকিছুই তো তোমারই জন্য রোহিণী। অর্ক সেই প্রথম থেকেই তোমাকে পেতে চাইতো, সেটা আমি বুঝতে পারতাম। কিন্তু সেদিন যখন গোডাউনের মধ্যে কথাবার্তার মাঝে তোমার কথা আসে, ও তখন তোমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে, তোমার স্বভাব চরিত্র নিয়ে, তোমার শরীর নিয়ে। আমি কিন্তু ওকে অনেকবার ওয়ার্ন করেছিলাম, কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল ওর কাছে সবটাই যেন ইয়ার্কি, সবটাই একটা মজা। বিশ্বাস করো, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। একবার ওর মাথায় মারতেই ও মাটিতে নেতিয়ে পড়ে যায়, আর উঠলই না। কিন্তু তখন ওকে চোখের সামনে দেখে আমার কেমন একটা হচ্ছিল, মানে রাগটা ঠিক সামলাতে পারছিলাম না, বুঝলে? ভাবছিলাম কি করা যায়। তারপর দেখলাম ওই একটাই রাস্তা খোলা আছে, বডিটা সুবিধে মতো কেটে টুকরো টুকরো করে ফেলেই। আর মাথাটা অবশ্য খুব ভালো একটা জায়গায় রাখা আছে। তারপর তুমি হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে রক্তের দাগ মুছে ফেললে, তাই তো? ইয়েস। আর নাড়ি ভুড়িগুলো টুকরো করে সব ওই কোমরে ফ্লাশ করে দিয়েছি। আর বডির টুকরোগুলো তুমি তো জানোই। হ্যাঁ জানি। অর্ক যেদিন খুন হয় সেদিন ওর মোবাইলের লাস্ট লোকেশন আর সেই সময় তোমার মোবাইল টাওয়ারের লোকেশন ম্যাচ করে গেছে। এই পর্যন্ত শুনে রোহিণীর যেন গা গুলিয়ে উঠল, কিন্তু তাও নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু অঙ্কিতকে কেন মারলে? ওর সঙ্গে কিসের শত্রুতা ছিল তোমার? শত্রুতা তো ছিল না কিছু। আসলে অর্ককে মেরে যখন টুকরোগুলো করছিলাম, তখন জানি না কেমন একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে যায় আমার মধ্যে রোহিণী। এটাকে তোমরা কি হিসেবে দেখো আমি বলতে পারবো না, তবে ওই দিনের ওই ভালো লাগাটা, সেটা থেকে আমি আর বেরোতে পারলাম না। অঙ্কিতের মতো এখনো কয়েকজন আছে যাদের আমি ঠিক করে চিনিও না, কিন্তু এই যে এই ফিলিংসটা, সেটা তুমি ঠিক বুঝবে না। তাহলে অঙ্কিতের মাথাটা এরকম একটা জায়গায় ফেলে দিলে কেন? রোহিণীর দুটো আঙুলের মাঝখান থেকে সিগারেটটা নিয়ে একটা টান দিয়ে অরিন্দম বলে, ওটাও তোমারই জন্য, বিশ্বাস করো। আসলে আমি চাইতাম তুমি আমাকে পাগলের মতো খুঁজে বেড়াও, কিন্তু একটু অন্যরকম ভাবে। একটু লুকোচুরি খেলতে মন চাইলো আর কি তোমার সাথে। ভালোবাসা তো এমনই হয়, তাই না? সেই তো তুমি আমাকে খুঁজে নিলে, বলো, তোমাদের এই সমস্ত পুলিশি মেথড ফলো করে। ধোঁয়ার সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলেন ইন্সপেক্টর রোহিণী বাগচি। ততক্ষণে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পোশাক পরিহিত পুলিশরা চারিদিকটা ঘিরে ফেলেছে। রোহিণী টেবিলের নিচ থেকে রেকর্ডারটা বের করে অরিত্রর হাতে দিলেন। অরিন্দমের চোখে তখনও অনুশোচনা বা ভয়ের চিহ্ন মাত্র নেই। এই ঘটনার ঠিক 4 দিন পর সকাল থেকে নিউজ চ্যানেলগুলোতে যেন যুদ্ধকালীন উত্তেজনা চলছে। টিভি খুললে শুধু একটাই খবর, আদালতে নিয়ে যাওয়ার সময় একাধিক খুনের অভিযোগে ধৃত আসামি অরিন্দম রায় পুলিশি এনকাউন্টারে মৃত। এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে
যে আজ সকালে আদালতে যাওয়ার পথে প্রিজন ভ্যান থেকে আসামি একজন কনস্টেবলের রাইফেল ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে। তাকে বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয় এবং সেই ঘটনায় একজন কনস্টেবল আহত হন। এরপর প্রিজন ভ্যান থেকে লাফ দিয়ে আসামি পালাতে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্সপেক্টর রোহিণী বাগচি বাধ্য হয়ে তাকে গুলি করেন, যার ফলে আসামি অরিন্দম রায়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই এনকাউন্টার পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও একবার প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও নানান প্রশ্ন উঠে আসছে। অরিন্দমের মৃতদেহ যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন সেখানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর রোহিণী বাগচি এবং সহকারী অফিসার অরিত্র বসু। ম্যাডাম, এটার কি কোনো দরকার ছিল? সব বিষয়কে আমি টেক্সট বুক থিওরি দিয়ে দেখি না অরিত্র। কোর্টরুমের বাইরেও অন্য একটা আদালত থাকে, আর আমরা অনেকেই জানি এমন ক্রিমিনালদের পরিণতি কি হওয়া উচিত। এরা যে শাস্তির যোগ্য সেটাই দেওয়া হয়েছে। হ্যাঁ, বাকি থাকলো আমার কথা, তো সেখানে আমি বলবো কিছু বলার দরকারই নেই ম্যাডাম, কেউ জানতে চাইবে না। আর যদি চাইও তাহলে আপনি যা জবাব দেবেন জানবেন এই অরিত্র বসুরও সেই একই উত্তর সেখানে। এবারে চলুন ম্যাডাম, মিডিয়াকে সামলাতে হবে। এতক্ষণ আপনি শুনছিলেন ইন্দিরা দাসের কাহিনী দ্য সাইকোপ্যাথ, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।